হ্যালো জুনিমনি দল, তো কেমন আছো সবাই? তো ইউটিউবে আজ আমার প্রথম ক্লাস। আমি জানি তোমরা যারা এএনএম জিএনএম নার্সিং এর জন্য প্রিপারেশন করছো, তোমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টই হলো আর্টস স্টুডেন্ট। তোমরা হয়তো ভয় পাচ্ছ যে স্যার সায়েন্স সাবজেক্টটা খুবই কঠিন। স্যার সায়েন্স সাবজেক্টের মধ্যে স্যার এমন উল্টোপাল্টা নাম থাকে যেটা তো স্যার মনে রাখা তো দূরের কথা, আমার উচ্চারণ করতেই দাঁত ভেঙে যায়। এবং তুমি হয়তো ভাবছো যে স্যার যদি সায়েন্সের স্টুডেন্ট যারা জেন ফার্স্ট ইউজির জন্য প্রিপারেশন নেয় তারা যদি এনএম জিএনএম এর পরীক্ষায় বসে, তাহলে তো স্যার তারা সায়েন্সের সাবজেক্টটা আমার থেকে ভালো পারবে, আমি হয়তো স্যার তাদের সাথে কম্পিটিশন করে পারবোই। তুমি যেই ভাবনাটা ভাবছো এটা সম্পূর্ণ ভুল। কারণ সায়েন্স পড়ার না কিছু নিয়ম আছে। তুমিও যদি সায়েন্সের সেই নিয়মে পড়ো, তুমিও ইজিলি 0 থেকে অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট হয়ে যাবে। তোমার কাছে সায়েন্সের কোনো সাবজেক্টই ওরকম কঠিন মনে হবে না। তুমি ইজিলি সায়েন্সের যে কোনো সাবজেক্ট ইজিলি পড়তে পারবে। আমি এই চ্যানেলে সম্পূর্ণ এএনএম জিএনএম নার্সিংয়ের সিলেবাস অনুযায়ী পর টপিক অনুযায়ী পড়াতে থাকবো। এবং আমি প্রথমে সায়েন্সের নিয়ম অনুযায়ী প্রথমে থিওরি পড়াবো এবং তারপরে তার উপর বেস করে এমসিকিউ করাবো। এবং তোমাদের যাতে পরবর্তীতে কোনো হেডেক না থাকে, তোমাদেরকে আমি রিভিশনও করিয়ে দেবো। তার মানে সব কিছু এখানেই করিয়ে দেবো। তো চলো আমরা শুরু করি। আচ্ছা, তোমরা কি কখনো ভেবেছো কেন এই জীবন বিজ্ঞান সাবজেক্টের জন্ম হয়েছিল? স্যার জানি না স্যার কেন এই জীবন বিজ্ঞান সাবজেক্টের জন্ম হয়েছিল। দেখো, আমাদের জীবনে ঘটে থাকা বিভিন্ন কৌতূহলের রহস্য ভেদ করার জন্য এই জীবন বিজ্ঞান সাবজেক্টের জন্ম হয়েছিল। স্যার কি কৌতূহল? যেমন ধরো, এই মেয়েটি, তার একটা নতুন বয়ফ্রেন্ড হয়েছে ইনস্টাগ্রাম থেকে। তো মেয়েটা একদিন খেতে খেতে ভাবছিল যে স্যার জানেন তো, আমার বয়ফ্রেন্ড যখন আমাকে গোলাপ ফুল দেয় না, তখন আমার খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে মনের মধ্যে। আচ্ছা স্যার জানেন তো, যখন বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয় না, তখন না আমার স্যার খুব মন খারাপ হয়, খেতে ইচ্ছা করে না। আচ্ছা স্যার, আমাদের খেতেই বা ইচ্ছা করে কেন? আমাদের ঝগড়া হলে মন খারাপ করে কিসের জন্য? আচ্ছা স্যার, যে গোলাপ ফুলটা ছিল সেটা গাছে ফুটলোই বা কি করে? কেনই বা গাছে ফুটলো? এইরকম সমস্ত কোশ্চেনের যে কৌতূহল তৈরি হয়েছিল, সেই কৌতূহলের রহস্যভেদ করার জন্যই এই বায়োলজি সাবজেক্টের জন্ম হয়েছিল। আচ্ছা তুমি ভাবো তো, যদি বায়োলজি সাবজেক্টের জন্মই না হতো, তাহলে আমরা জানতেই পারতাম না মানুষের রোগ কিভাবে হয়, মানুষের রোগ কিভাবে সারে, আমাদের জ্বর আসলে কিভাবে প্যারাসিটামল খেলেই আমাদের জ্বর কমে যায়, এটাও তুমি জানতে পারতাম না। আচ্ছা, আমাদের রাগ কেন হয়, আমাদের খিদে কেন লাগে, কাজে ফুল কেন ফোটে, এই সমস্ত কিছু এই বায়োলজি থেকেই আমরা জানতে পারি। ঠিক আছে? তো আজ থেকে এই বায়োলজি সাবজেক্টটা আমরা এএনএম জিএনএম এর পরীক্ষায় কোশ্চেন আসবে দেখে এর জন্য পড়বো না। আমরা ভাববো বায়োলজি এমন একটা সাবজেক্ট যেখানে আমাদের লাইফের বিভিন্ন কিছুর কৌতূহলের রহস্যভেদ করব। তাহলে তোমরা কি প্রস্তুত এই বায়োলজি সাবজেক্টের সম্পর্কে নতুন কিছু জানতে এবং শিখতে? তো চলো আমরা শুরু করি। অর্থাৎ বায়োলজি, বায়োলজি শব্দটা কি দিয়ে তৈরি? BIOLOG ইউআই। এই বায়োলজি শব্দটা সর্বপ্রথম একটা বিজ্ঞানী দিয়েছিল। সেই বিজ্ঞানীটা কে ছিল? সর্বপ্রথম এই বায়োলজি শব্দটা এক ছাপড়ি বিজ্ঞানী দিয়েছিল। যেমন এর নাম হলো টিকমার্ক। না, টিকমার্ক না, ছাপড়ি বিজ্ঞানীর নাম ছাপড়িদের মতো। এর নাম টিকমার্ক না, টিকমার্কের সাথে মিল আছে। যেমন এর নাম হলো ল্যামার্ক। কি মার্ক? ল্যামার্ক। এর নাম কিন্তু টিকমার্ক না, এর নাম হলো ল্যামার্ক। বুঝতে পারলে? ল্যামার্ক সর্বপ্রথম কি করেছিল? এই বায়োলজি শব্দটা দিয়েছিল। আচ্ছা, বায়োলজি দুটো শব্দ থেকে এসেছে। একটা হলো বায়োস, BIOS, আর একটা হলো আমাদের লগস, LOGS। আচ্ছা, বায়ো মানে কি? বায়ো মানে হলো লাইফ, মানে হলো জীব। আর লগস মানে কি? লগস মানে হলো স্টাডি, মানে হলো বিদ্যা। তাহলে একসাথে করলে কি হয়? জীব বিদ্যা, জীব বিদ্যা। আচ্ছা স্যার, জীববিদ্যা, জীববিদ্যা মানে কি স্যার? জীবের সম্পর্কে জানা। জীববিদ্যা মানে কি স্যার? জীবের সম্পর্কে, জীবের সম্পর্কে জানা। আচ্ছা স্যার, আমরা জীবের সম্পর্কে কি কি জানবো? আমরা জানবো জীবের বিভিন্ন রীতি। স্যার রীতি মানে কি বলছি? আমরা জানবো জীবের বিভিন্ন প্রক্রিয়া এবং জীবের বিভিন্ন বৈচিত্র্য। ছাপড়ি সায়েন্টিস্টরা কিছু
সংজ্ঞা দিয়েছিল সেটা কি, জীববিদ্যার কিছু সংজ্ঞা দিয়েছিল সেটা হলো বিজ্ঞানের যে শাখায় জীবের রীতি, প্রক্রিয়া ও বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় জীববিদ্যা। স্যার, বইয়ের ভাষা তো বুঝলাম, কিন্তু স্যার রীতি মানে কি, প্রক্রিয়া মানে কি, আর বৈচিত্র্য মানে কি? রীতি মানে বাইরের জিনিস, যেমন তুমি কিভাবে জন্ম নিলে সেই সম্পর্কে আলোচনা করা হয় জীববিদ্যায়। কিভাবে তুমি বড় হলে, কিভাবে তুমি কিভাবে তুমি চলো, এইরকম অনেক রকমের সম্পর্কে আলোচনা করা হয় জীববিদ্যা। প্রক্রিয়া মানে কি, মানুষের কিভাবে ডাইজেশন হয়, ডাইজেশন মানে কি হজম হয়, ডাইজেশন হয়, কিভাবে মানুষের রক্ত চলাচল করে, কিভাবে মানুষের নার্ভাস সিস্টেম কাজ করে, নার্ভ কাজ করে। এবং বৈচিত্র্য মানে কি, বিভিন্ন ধরনের গাছের সম্পর্কে জানা, তারপরে পশু পাখি, গাছ, পশু পাখি, বিভিন্ন ধরনের ছত্রাক, এই সম্পর্কে আলোচনা করা হয়, সেটাকে বলা হয় জীববিদ্যা। তাহলে জীববিদ্যার বইয়ের সংজ্ঞা অনুযায়ী আমরা কি জানলাম, যে বিজ্ঞানের যে শাখায় জীবের রীতি, জীবের প্রক্রিয়া এবং জীবের বৈচিত্র্য সম্বন্ধে আলোচনা করা হয় তাকে কি বলা হয়, জীববিদ্যা। আচ্ছা, তার মানে কি, রীতি মানে কি, বিজ্ঞানের যে শাখায় জীবের জন্ম, মৃত্যু, কিভাবে বড় হলো, চললো, জীবের কিভাবে ডাইজেশন হয়, কিভাবে রক্ত চলাচল করে, কিভাবে নার্ভ সিস্টেম কাজ করে, এবং বিভিন্ন ধরনের পশু পাখি, ছত্রাক, বিভিন্ন ধরনের জিনিসের সম্পর্কে আলোচনা করা হয়, তাকেই বলা হয় কি, জীববিদ্যা। বুঝতে পারলে? দেখো, আমি যখন কনসেপ্ট বোঝাবো তখন কেউ নোট করবে না। কনসেপ্ট বোঝানোর পরে আমি নিজেই তোমাদের এখানে লিখে দেবো, সেটা নোট করবে, ঠিক আছে? তার মানে আমরা জীববিদ্যার মানে বইয়ের ভাষায় আমরা কি লিখবো, জীববিদ্যা মানে কি, জীববিদ্যা মানে হলো বিজ্ঞানের বিজ্ঞানের যে শাখায় জীবের রীতি, প্রক্রিয়া ও বৈচিত্র্যের সম্পর্কে আলোচনা করা হয় তাকে কি বলে, জীববিদ্যা বলে। তাকে জীববিদ্যা বলে। আচ্ছা, তার মানে কি জানলাম, বিজ্ঞানের যে শাখায় জীবের রীতি মানে কি, মানুষের শরীরের বিভিন্ন বাইরের জিনিস, যেমন কিভাবে জন্ম নেয়, কিভাবে বড় হয়, কিভাবে খাবার খায়, কিভাবে নিঃশ্বাস হয়, এই সম্পর্কে আলোচনা করা হয়। এবং প্রক্রিয়া মানে কিভাবে মানুষের হজম হয়, মানে ডাইজেশন হয়, কিভাবে রক্ত চলাচল করে, ও কিভাবে রক্ত চলাচল করে, এইসব নার্ভ সিস্টেম কিভাবে কাজ করে, এইসব নিয়ে কথা বলা হয়। আচ্ছা, প্রক্রিয়াতে মধ্যে হলো ডাইজেশন বানানটা মনে হয় আমি ভুল লিখেছিলাম আগের স্লাইডে, তো আমি এখানে বলে দিচ্ছি, তোমরা এখানে লিখে নাও ডাইজেশন বানানটা। ডাইজেশন বানানটা হলো DIGESTION, ডাইজেশন। রীতি বানানো মানে আগের স্লাইডে ভুল লিখেছিলাম, রয় হস্যি দিয়েছিলাম, রয় দীর্ঘ হবে, ঠিক আছে? তো বিজ্ঞানের যে শাখায় জীবের রীতি, প্রক্রিয়া ও বৈচিত্র্য সম্বন্ধে আলোচনা করা হয় তাকে কি বলা হয়, জীববিদ্যা। আচ্ছা, এই জীববিদ্যাকে না প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে, এর মধ্যে একটা হলো বিশুদ্ধ জীববিদ্যা, আরেকটা হলো আমাদের অ্যাপ্লাইড, মানে কি ফলিত, কোথায় এই জীববিদ্যাকে অ্যাপ্লাই করা হয়েছে, মানে হলো ফলিত জীববিদ্যা। আরেকটা হলো জীববিদ্যার সাথে বিভিন্ন শাখার যুক্ত হয়েছে, তার মানে কি, সেটাকে আমরা কি লিখবো, জীববিজ্ঞানের সাথে বিভিন্ন শাখা, মানে মিক্সিং, যেটা বলে হয় মিক্সিং, মানে বিভিন্ন শাখার সাথে যুক্ত হয়েছে, ইম্পর্টেন্ট না অতটা, ঠিক আছে? তো দেখো, বিশুদ্ধ জীববিদ্যা কেন বলা হয়েছে, কারণ এই বিশুদ্ধ জীববিদ্যার মধ্যে যাকে ক্যাটাগরাইজ করা হয়েছে তাদের এক একটা চ্যাপ্টার তৈরি হয়েছে। তো বিশুদ্ধ জীববিদ্যার মধ্যে আমাদের কি হয়, একটা হলো মেনলি
এই বিশুদ্ধ জীববিদ্যার মধ্যে প্রধান হলো আমাদের উদ্ভিদবিদ্যা। উদ্ভিদবিদ্যা, যেখানে শুধু উদ্ভিদের ব্যাপারে পড়ানো হয়। এই একটা টপিক হলো, এটা কিন্তু প্রধান। আরেকটা হলো প্রাণীবিদ্যা। প্রাণীবিদ্যা, যেখানে শুধু প্রাণীর ব্যাপারেই বোঝানো হয় বা পড়ানো হয়। তোমাদের এএনএম জিএনএম এই উদ্ভিদবিদ্যা আর প্রাণীবিদ্যা থেকেই কোশ্চেন আসবে, এর বাইরে থেকে কোশ্চেন আসবে না। কিন্তু তার মানে কি, এই বিশুদ্ধ জীববিদ্যার মধ্যে কি হয়, এগুলো নিয়ে এক একটা চ্যাপ্টার তৈরি হয়েছে, ঠিক আছে। তো তার মধ্যে প্রধান কি, উদ্ভিদবিদ্যা আর প্রাণীবিদ্যা। এই বিশুদ্ধ জীববিদ্যার মধ্যে না আরো অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে, যেগুলো তোমরা যখন নার্সিং পেয়ে যাবে না তখন করতে হবে। যেমন কি, যখন নার্সিং এ হলো প্রথম ইয়ারেই তোমাদের আছে বায়োকেমিস্ট্রি নামে চ্যাপ্টার থাকবে, সেটাকে জীব জৈব রসায়ন বা জীব রসায়ন নামে, জীব রসায়ন জীব রসায়ন নামে একটা চ্যাপ্টার পাবে। তারপরে দেখবে ফিজিওলজি পড়াবে, তার মানে কি শারীরবৃত্তীয়, শারীরস্থানিক, মানে অ্যানাটমি পড়াতে হবে। তারপরে আছে বিভিন্ন আরো এরকম অনেক আছে, যেমন অণুজীববিদ্যা, মানে ডিএনএ ফিএনএ দেখে পড়াবে। অণুজীববিদ্যা, শারীর রাসায়নিক, শারীরস্থানিক, তারপর কলাবিদ্যা, বংশগতিবিদ্যা, আরো কি বাস্তুতন্ত্রবিদ্যা, আরো এরকম আছে। বাস্তুতন্ত্রবিদ্যা, বাস্তুতন্ত্রবিদ্যা, ঠিক আছে। তো বিশুদ্ধ বায়োলজির মধ্যে কি কি পড়ে, বিশুদ্ধ বায়োলজির মধ্যে প্রধান দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো উদ্ভিদবিদ্যা, আরেকটা হলো প্রাণীবিদ্যা। উদ্ভিদবিদ্যাকে বলা হয় বটানি, বটানি, আর প্রাণীবিদ্যাকে কি বলা হয়, জুলজি, ঠিক আছে। এইটাই হলো তোমাদের মেন। ফলিত জীববিদ্যা মানে কোথায় কোথায় এই জীববিদ্যাকে অ্যাপ্লাই করা হয়েছে, যেমন কৃষিক্ষেত্রে ইউজ করা হয়েছে, গাছের মধ্যে ইউজ করা হয়েছে, বন্য পালন ইউজ করা হয়েছে। তো এটা তোমাদের পরে আমি পারবো। মিক্সিং বলতে কি বোঝানো হয় জানো তো, জীববিদ্যার সাথে অন্য কিছু যুক্ত করে দিয়েছে, যেমন জীববিদ্যার সাথে ইলেকট্রনিক্স যোগ করে দিয়েছে, সেখান থেকে বলছে বায়োনিক্স। তো এরকম আরো অনেক কিছু আছে, অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট আমি লিখে দিলাম, বুঝতে পারলে? বুঝতে পারলে? তো তোমাদের মেনলি এএনএম জেএনএম উদ্ভিদ ও প্রাণীবিদ্যা থেকে আসবে, এটা আমি বলে দিলাম কারণ এটা তোমাদের জানতে হবে, কারণ এই এক একটা নিয়ে তোমাদের যখন এএনএম জেএনএম চান্স হবে তখন তোমাদের এটা আসবে। জীববিদ্যা মানে জীব মানে যারা বেঁচে রয়েছে, অর্থাৎ সজীব বস্তু। জীববিদ্যায় সাধারণত সজীব বস্তু সম্বন্ধে আলোচনা করা হয়ে থাকে। জীববিদ্যায় কখনোই জড় বস্তু, অর্থাৎ বাইক, স্কুটি, মোবাইল, ফেসবুক, ইনস্টাগ্রাম, নিশ্চয়ই এদের সম্বন্ধে আলোচনা করা হয়ে থাকে না। তো মেয়েটার কিছুদিন আগে ইনস্টাগ্রাম থেকে একটা বয়ফ্রেন্ড হয়েছিল। বয়ফ্রেন্ডটা যখন মেয়েটার সাথে দেখা করতে আসছিল, মেয়েটা কিন্তু তার বয়ফ্রেন্ডকে দেখে ইজিলি বলে দেবে যে তার বয়ফ্রেন্ডটা হলো জীবিত, অর্থাৎ কি, বয়ফ্রেন্ডটা হলো সজীব বস্তু, সজীব বস্তু। তার বয়ফ্রেন্ডটা কি ছিল, সজীব বস্তু, কিন্তু বয়ফ্রেন্ডের যে বাইকটা ছিল এটা হলো জড় বস্তু। এটা কি ছিল, জড় বস্তু। এই মেয়েটা কিন্তু ইজিলি বলে দিতে পারবে এই দুটোর মধ্যে কোনটা হলো সজীব বস্তু, কোনটা হলো জড় বস্তু। এখানে মেয়েটা ইজিলি বলে দেবে যে তার বয়ফ্রেন্ডটা হলো সজীব বস্তু এবং তার বয়ফ্রেন্ডের যে বাইকটা আছে সেটা হলো জড় বস্তু। আচ্ছা, তোমরা যদি তোমাদের আশেপাশে চারিদিকে দেখো, তুমিও কিন্তু ইজিলি বলে দিতে পারবে যে কোনটা হলো সজীব বস্তু, কোনটা হলো জড় বস্তু। আচ্ছা, তোমরা কি জানো ঠিক কোন কোন বৈশিষ্ট্যের জন্য কোনো একটা বস্তুকে সজীব বস্তু বলা হয় আর কোনো একটা বস্তুকে জড় বস্তু বলা হয়? চলো তাহলে আমরা দেখি ঠিক কোন কোন বৈশিষ্ট্যের জন্য কোনো একটি বস্তুকে সজীব বস্তু বলা হয় এবং জড় বস্তু বলা হয়। তাহলে ঠিক কোন কোন বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা জীব ও জড় বস্তুর মধ্যে পার্থক্য করতে পারি, অর্থাৎ কোনো বস্তুর মধ্যে কিছু প্রধান বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যগুলি যদি সেই বস্তুর মধ্যে দেখা যায় তখন আমরা তাকে বলবো এটা হলো জীব, আর যদি সেই বৈশিষ্ট্যগুলি না দেখা যায় তখন আমরা তাকে বলবো জড়। তাহলে যে প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রথম হলো জ্বলন ও গমন।
আচ্ছা, তার মানে যে বস্তুর মধ্যে চলন ও গমন দেখা যায় তখন আমরা তাকে বলবো এটা একটি জীব। যে বস্তুর মধ্যে চলন ও গমন দেখা যাবে তাকে আমরা বলবো জীব। আর যে বস্তুর মধ্যে চলন ও গমন দেখা যাবে না তাকে আমরা বলবো জড় বস্তু। আচ্ছা স্যার, চলন ও গমন মানে কি? চলন ও গমন মানে হলো, ধরো তুমি কোনো একটা মোবাইল হাতে নিয়ে ইনস্টাগ্রামে রিল বানাচ্ছ এবং সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছ। আচ্ছা, তুমি যখন ইনস্টাগ্রামে রিল বানাচ্ছ তখন তুমি কি হাত নাড়ছো, মুখ নাড়ছো, মাথা নাড়ছো? এই যে তুমি হাত নাড়ছো, মুখ নাড়ছো, মাথা নাড়ছো, এই ঘটনাটাকে বলা হয় চলন। এবং তুমি যখন রিলস বানাতে বানাতে সামনের দিকে এগিয়ে যাচ্ছ, অর্থাৎ তুমি স্থান পরিবর্তন করছো, এই ঘটনাটাকে বলা হয় গমন। বুঝতে পারলে? তাহলে যে বস্তুর মধ্যে চলন ও গমন দেখা যায় তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো সজীব বস্তু, অর্থাৎ জীব। এবার দ্বিতীয় প্রধান বৈশিষ্ট্য কি? যে বস্তু উত্তেজনায় সাড়া দেয়, উত্তেজনায় সাড়া দেয়, অর্থাৎ যে বস্তু উত্তেজনায় সাড়া দেয় তাদেরকে আমরা বলবো জীব। আর যে বস্তু উত্তেজনায় সাড়া দেয় না তাদেরকে আমরা বলবো জড় বস্তু। যেমন ধরো তুমি যখন রিল বানাতে বানাতে সামনের দিকে হেঁটে যাচ্ছিল, হঠাৎ করে যদি কাটার মধ্যে পা দিয়ে ফেলো তাহলে তুমি একটা ব্যথা অনুভব করবে আর সঙ্গে সঙ্গে পাটা সরিয়ে নেবে। তার মানে কি? তুমি এই উত্তেজনায় সাড়া দিলে। ঠিক আছে? অর্থাৎ যে বস্তু উত্তেজনায় সাড়া দেয় তাদেরকে আমরা কি বলবো? জীব। আর যে বস্তু উত্তেজনায় সাড়া দেয় না তাদেরকে আমরা বলবো জড় বস্তু। ঠিক আছে? থার্ড অপশন, থার্ডটা হলো কি? থার্ড হলো জীবন চক্র। জীবন চক্র। স্যার, জীবন চক্র মানে কি? জীবন চক্র মানে হলো, যখন তুমি ছোট ছিলে, কিছুদিন পরে বড় হলে, বড় হওয়ার পরে ইনস্টাগ্রাম খুললে, ইনস্টাগ্রাম খোলার পরে রিলস বানালে, তারপরে তোমার ফলোয়ার হলো, কিছুদিন পরে তুমি আরো বড় হয়ে গেলে, তারপরে কি হলো, একটা বয়স আসলো, তখন তুমি বার্ধক্য মানে বয়স্ক হয়ে গেলে, তারপরে তোমার লাইফ শেষ, মানে এন্ড হয়ে গেল। অর্থাৎ একটা বস্তু জন্মায়, বড় হয় এবং মৃত্যু ঘটে, এই ঘটনাটাকে বলা হয় জীবন চক্র। অর্থাৎ যে বস্তুর মধ্যে এই জীবন চক্র দেখা যায় তাদেরকে আমরা বলবো জীব, অর্থাৎ সজীব বস্তু। আর যে বস্তুর মধ্যে এই জীবন চক্র দেখা যায় না তাদেরকে আমরা বলবো জড় বস্তু। আচ্ছা, থার্ড নম্বর হয়ে গেল। তো ফোর্থ নম্বর বৈশিষ্ট্য কি? যেই বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা কোনো বস্তু আমরা জীব ও জড় বস্তুর মধ্যে পার্থক্য করতে পারি, তাহলে ফোর্থ নম্বরের বৈশিষ্ট্যটা কি? ফোর্থ নম্বর বৈশিষ্ট্য হলো বৃদ্ধি। ফোর্থ নম্বর বৈশিষ্ট্য হলো বৃদ্ধি। স্যার, বৃদ্ধি কি জিনিস? অর্থাৎ যে বস্তুর মধ্যে বৃদ্ধি দেখা যায় তাদেরকে আমরা কি বলবো? জীব। আর যে বস্তুর মধ্যে আমরা বৃদ্ধি দেখা যায় না তাদেরকে বলবো জড়। বৃদ্ধি বলতে কি বোঝানো হয়? ধরো এই বাচ্চাটা প্রথমে ছোট হলো, কিছুদিন পরে এত বড় হয়ে গেল, তার মানে কি? এই বস্তুটার কি বৃদ্ধি হলো? আকার বড় হলো। এই 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 বাচ্চাটার আয়তন বড় হলো। আচ্ছা, বৃদ্ধি মানে যে বস্তুর আকার ও আয়তন ও শুষ্ক ওজন শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো জীব। অর্থাৎ যে বস্তুর মধ্যে যে বস্তুর মধ্যে বৃদ্ধি দেখা যায়, অর্থাৎ বস্তুর আকার, আয়তন ও শুষ্ক ওজন বৃদ্ধি পায়, তাদেরকে আমি বলবো জীব। তার শুষ্ক ওজন মানে কি? শুষ্ক ওজন মানে হলো, ধরো এই বাচ্চাটার গায়ে থেকে সম্পূর্ণ যদি জল বের করে নেওয়া হয়, মানে কোনো জল মানে পুরো শুকিয়ে দেওয়া হয়, মানে পুরো শুকানোর পরে মানে গায়ে কোনো জল থাকবে না, তারপরে যে ওজনটা হয় সেই ওজনটাকে বলা হয় শুষ্ক ওজন। বুঝতে পারলে? তো যদি এই শুষ্ক ওজন বৃদ্ধি পায় বা আকার বৃদ্ধি পায় বা আয়তন বৃদ্ধি পায় তখন আমি তাকে বলবো জীব। তার আকার আয়তন বৃদ্ধি পায় কিভাবে? স্যার, যখন খুব খাবে, খাওয়া দাওয়া খুব করবে তখনই বৃদ্ধি পাবে। বুঝতে পারলে? তাহলে ৪ নম্বর হয়ে গেল। ৪ নম্বর মানে বৃদ্ধি। বৃদ্ধি বৃদ্ধি হলো এমন একটি বৈশিষ্ট্য যেই বৈশিষ্ট্যের মাধ্যমে তুমি জীব ও জড় বস্তুর মধ্যে পার্থক্য করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এই যে এই বাচ্চাটা যে আছে, এই গোলু-মোলু যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটার দেহটা একটা নির্দিষ্ট আকার রয়েছে, তাই তো? এবং আকার যখন রয়েছে, এই বাচ্চাটার দেহে কিন্তু অসংখ্য কোষ দ্বারা গঠিত। অসংখ্য এরকম ছোট, 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 ছোট কোষ দ্বারা গঠিত। এই কোষের মধ্যে কি আছে? প্রোটোপ্লাজম আছে। প্রোটোপ্লাজম আছে, তার মানে নিউক্লিয়াস আছে, এরকম ধাতু প্রোটোপ্লাজম আছে। তার মানে কি? ৪ নম্বর ৫ নম্বর বৈশিষ্ট্য কি? যে বস্তুর মধ্যে প্রোটোপ্লাজমের সংগঠন দেখা যায় তাদেরকে বলা হয় জীব। ঠিক আছে? তার মানে প্রোটোপ্লাজমীয় সংগঠন
তার মানে কি, যে বস্তুর মধ্যে প্রোটোপ্লাজমীয় সংগঠন দেখা যায় তাদেরকে আমরা জীব বলবো। যাদের মধ্যে ওই প্রোটোপ্লাজমীয় সংগঠন দেখা যায় না তাদেরকে আমরা বলবো জড় বস্তু। প্রোটোপ্লাজমীয় সংগঠন মানে কি, মানে এদের দেহ অসংখ্য প্রোটোপ্লাজম বিশিষ্ট কোষ দ্বারা গঠিত। প্রোটোপ্লাজম মানে কি, এর মধ্যে জলের মতন কিছু জিনিস আছে, এই জলের মতন জিনিসকে বলা হয় প্রোটোপ্লাজম। এটা কিন্তু জড় বস্তুর মধ্যে থাকে না। ইট পাথরের মধ্যে কি কখনো দেখেছো জলের মতন? আমাদের শরীরে যেমন কি একটু নরম জল, মানে কাটলে যেরকম জল জলে মনে হয় না, ইট পাথর কিন্তু দেখবে খুব হার্ড। তার মানে কি, এদের মধ্যে কোনো প্রোটোপ্লাজমীয় জিনিস থাকে না। তার মানে যে বস্তুর মধ্যে প্রোটোপ্লাজমীয় সংগঠন থাকে তাদেরকে আমরা কি বলবো, জীব বলবো। আর যে বস্তুর মধ্যে এই প্রোটোপ্লাজমীয় সংগঠন থাকে না তাদেরকে আমরা কি বলবো, জড় বলবো। লাস্ট নম্বর আমাদের বৈশিষ্ট্য হলো, সেটা হলো লাস্ট নম্বর বৈশিষ্ট্য হলো প্রজনন। প্রজনন, আচ্ছা, প্রজনন মানে কি, যারা অপত্য জীব সৃষ্টি করতে পারে, অর্থাৎ যে বস্তু প্রজনন করতে পারে অর্থাৎ অপত্য জীব সৃষ্টি করে তাদেরকে আমরা কি বলবো, জীব। আর যারা প্রজনন করতে পারে না অর্থাৎ বাচ্চা তৈরি করতে পারে না, অপত্য জীব, বাচ্চা মানে অপত্য জীব তৈরি করতে পারে না, তাদেরকে আমরা কি বলবো, জড় বস্তু। ঠিক আছে। আচ্ছা স্যার, আপনি বললেন যে যারা যারা বাচ্চা তৈরি করতে পারে না তাদেরকে আমরা কি বলবো, জড় বস্তু। ঠিক আছে, মানে অর্থাৎ প্রজনন করতে পারে না তাদেরকে বললেন জড় বস্তু। কিন্তু স্যার জানেন তো, আমাদের পাড়ায় না একটা মহিলা আছে যার না বাচ্চা হয় না। তার মানে কি, ওর প্রজনন হচ্ছে না, তাই তো? মানে কি, এর প্রজনন হচ্ছে না, তার মানে কি স্যার, তার মানে কি স্যার ওই মহিলাটা কি তার মানে জড় বস্তু? কারণ স্যার কিছুক্ষণ আগে আপনি বলেছিলেন যে আহ, যে বৈশিষ্ট্য, মানে যাদের যে বস্তুর মধ্যে প্রজনন দেখা যায় তাদেরকে আমরা জীব বলবো, আর যে বস্তুর মধ্যে প্রজনন দেখা যায় না অর্থাৎ অপত্য জীব সৃষ্টি করতে পারে না তাদেরকে জড় বস্তু বলে। কিন্তু স্যার এখানেও তো এই মহিলাটারও তো স্যার বাচ্চা কাচ্চা হয় না, তার মানে কি স্যার জড় বস্তু? আবার স্যার আমরা ছোটবেলায় শুনেছিলাম, স্যার আমরা ছোটবেলায় শুনেছিলাম যে স্যার, আহ, জানেন তো, শ্রমিক যে মৌমাছিগুলো হয় না, যারা স্যার সারাদিন খাটাখাটনি করে বেড়ায়, যারা স্যার যারা স্যার সারাদিন খাটাখাটনি করে বেড়ায়, তারা তো স্যার শুধু নিঃস্বার্থভাবে খায় দায় আর কাজ করে বেড়ায়, স্যার এদেরও নাকি প্রজনন হয় না। তার মানে কি স্যার, এটাও কি তার মানে কি স্যার জড় বস্তু? কারণ আপনি বলেছিলেন স্যার যারা বাচ্চা তৈরি করতে পারে না তাদেরকে বলবো জড় বস্তু। আবার স্যার জানেন, ঘোড়ার সাথে গাধার যখন হাইব্রিড করানো হয়েছিল তখন যে বাচ্চা তৈরি হয়েছিল সেটার নাম হলো খচ্চর। খচ্চর, আর কেমন বানান আমি জানি না, ভুল হতে পারে, ঠিক করে নিও। তো মিউল, ঠিক আছে, একে মিউল বলে। এরও তো স্যার শুনেছি এও নাকি বাচ্চা তৈরি করতে পারে না অর্থাৎ প্রজনন করতে পারে না। তার মানে কি স্যার এটাও জড় বস্তু? হুম, এটাও কি তার মানে স্যার জড় বস্তু? স্যার আরেকটা ঘটনা যেটা আমি ফলো করেছি সেটা হলো স্যার, জানেন তো, আমাদের পাড়ায় না স্যার একটা ইট ভাটা আছে। ইট ভাটায় না, ওইখানে না যত কাদা বালি মানে এক জায়গায় ঢিপি করে রাখে। তার মানে স্যার এখানে কিছুদিন আগে দেখেছিলাম, এখানে স্যার না এই কাদা বালি এগুলো স্যার ঢিপি করে রেখে একটা পাহাড়ের মতন হয়েছিল। কিছুদিন পরে স্যার দেখি কি, ওইখানে কাদা বালি বা পাথরটা না স্যার আরো বড় হয়ে গেছে। তার মানে স্যার এখানে আরো পাথর মাথর মানে এখানে আরো কাদা ফাদার মানে বালি ইট রেখেছিল, যার ফলে এটা আরো বড় হয়ে গেছিল। আচ্ছা স্যার, আপনি বলেছিলেন যে বস্তুর মধ্যে বৃদ্ধি দেখা যায় অর্থাৎ আকার আয়তন বৃদ্ধি পায় তাদেরকে আমরা জীব বলবো। স্যার এখানে তো আমি দেখছি স্যার এই পাহাড়টা প্রথমে এইটুকুনি ছিল, কিন্তু স্যার পাহাড়টা তো স্যার এত বড় হয়ে গেল, অর্থাৎ তো স্যার এই পাহাড়টার আকারও বৃদ্ধি পেলো, আয়তনও বৃদ্ধি পেলো। তার মানে তো স্যার আপনার নিয়ম অনুযায়ী এটা তো স্যার জীব হওয়ার কথা এই পাহাড়টা, কিন্তু আমি তো স্যার জানি পাহাড় তো স্যার জড় বস্তু। এটা স্যার কি করে হলো? হুম, সেই প্রজননের মতন, যে আমি জানি যে ওই পাড়ার ওই মহিলাটা তো স্যার জীব, কারণ ওর সবকিছুই আছে। কিন্তু স্যার বলছেন যে প্রজনন হয় না দেখে তাদেরকে জড় বলবো। তার মানে কি স্যার এই জীব প্রজনন আর বৃদ্ধি এই দুটো কি সঠিক বৈশিষ্ট্য নয়? না। তার মানে, তার মানে হলো প্রজনন, তার মানে প্রজনন আর বৃদ্ধি, বৃদ্ধি, প্রজনন আর বৃদ্ধি, এই দুটি বৈশিষ্ট্য সব সময় জীব ও জড় বস্তুর মধ্যে পার্থক্য করতে পারে না। অর্থাৎ তুমি কখনোই বলতে পারবে না যে বস্তুর মধ্যে যে বস্তুর বৃদ্ধি হয় তাদেরকে জীব, তাদেরকে আমরা জীব বলবো, যাদের বৃদ্ধি হয় না তাদেরকে আমরা জড় বলবো। আবার এটাও তুমি সবসময় বলতে পারবে না যাদের প্রজনন হয় তাদেরকে আমরা বলবো জীব, আর যাদের প্রজনন হয় না তাদেরকে আমরা বলবো জড়। এটাও তুমি সবসময় বলতে পারবে না। তার মানে কি, প্রজনন আর হলো বৃদ্ধি এই দুটো বৈশিষ্ট্য
নির্দিষ্ট বৈশিষ্ট্য নয় জীব ও জড়ের মধ্যে পার্থক্য করার জন্য। তার মানে কি, প্রজনন আর বৃদ্ধি এই দুটি বৈশিষ্ট্য নির্দিষ্ট বৈশিষ্ট্য নয়, নির্দিষ্ট বৈশিষ্ট্য নয় জীব ও জড়ের মধ্যে পার্থক্য করার জন্য। জীব ও জড়ের মধ্যে পার্থক্য করার জন্য। আচ্ছা স্যার, এটা আমাকে কেন বললেন? কারণ এটা থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে, ক্যাটাগরি 1 এ কোশ্চেন আসতে পারে। ক্যাটাগরি 1 এ কোশ্চেন কি আসতে পারে? যেমন কোশ্চেন দিয়ে দিল যে যে ধরো দুটো অপশন দিয়ে দিল, এর মধ্যে কোন বৈশিষ্ট্য জীব ও জড়ের মধ্যে পার্থক্য করতে পারে সব সময়। তার মানে এটা কি করতে পারে? সব সময়, সব সময় পারে না। নির্দিষ্ট এই দুটি বৈশিষ্ট্য নির্দিষ্ট বৈশিষ্ট্য নয় জীব ও জড়ের মধ্যে পার্থক্য করতে, সব সময় পার্থক্য করতে পারে না। তার মানে যদি কোশ্চেনে দিয়ে দেয় যে জীবের বস্তুর কোন কোন বৈশিষ্ট্য জীব ও জড়ের মধ্যে পার্থক্য করতে পারে, এখানে ধরো অপশন দিয়ে দিল সবসময় পারে না, ধরো বলে দিল কোনো জীবের কোন কোন বৈশিষ্ট্য জীব ও জড়ের পার্থক্য সবসময় করতে পারে না। অপশন 1 আছে চলন ও গমন, অপশন 2 আছে উত্তেজনায় সাড়া দেওয়া, অপশন 3 আছে প্রোটোপ্লাজমের সংগঠন, অপশন 4 আছে প্রজনন। তাহলে এখানে ঠিক কি হবে? প্রজনন। আমি এমসিকিউ করানোর সময় করাবো, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে স্যার আমরা জানলাম যে স্যার এই বৃদ্ধি আর স্যার এই প্রজনন সব সময় জীব ও জড়ের মধ্যে পার্থক্য করতে পারে না। তাহলে স্যার এমন কি কোনো বৈশিষ্ট্য আছে যে সব সময় জীব ও জড়ের মধ্যে পার্থক্য করবে? স্যার আছে কি এমন কোনো বৈশিষ্ট্য? এমন কোনো বৈশিষ্ট্য কি আছে? স্যার এমন কি কোনো বৈশিষ্ট্য আছে যে সব সময় জীব ও জড়ের মধ্যে পার্থক্য করতে পারে? হ্যাঁ স্যার আছে। যেমন এই একটা বৈশিষ্ট্য, এ সব সময় জীব ও জড় বস্তুর মধ্যে পার্থক্য করতে পারে। মানে কি, এই বৈশিষ্ট্যটা যদি কোনো বস্তুর মধ্যে থাকে তাহলে তুমি বলতে পারবে যে এটা হলো জীব, সবসময় বলতে পারবে, ওই বৃদ্ধি আর প্রজননের মতো নয়, ঠিক আছে? তাহলে সেই বৈশিষ্ট্যটা কি? যে বৈশিষ্ট্য হলো বিপাক ক্রিয়া। স্যার বিপাক ক্রিয়া আবার কি জিনিস? বিপাক ক্রিয়া এমন একটা বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্য সব সময় জীব ও জড়ের মধ্যে পার্থক্য করতে পারে। তার মানে কি, তুমি বলতেই পারবে যে যে বস্তুর মধ্যে বিপাক ক্রিয়া দেখা যায় তাদেরকে আমি জীব বলবো, আর যে বস্তুর মধ্যে বিপাক ক্রিয়া দেখা যায় না তাকে আমরা বলবো জড়। আচ্ছা স্যার, এই বিপাক ক্রিয়া মানে কি? বিপাক ক্রিয়া মানে আমাদের শরীরে, মানে জীবের শরীরে অনবরত বিভিন্ন রাসায়নিক যে বিক্রিয়া ঘটেছে তাদের একসঙ্গে বলা হয় বিপাক ক্রিয়া। তার মানে কি বলা হয়? বিপাক ক্রিয়া মানে আমাদের শরীরে অনবরত যে রাসায়নিক বিক্রিয়া ঘটে চলেছে তাদেরকে একসাথে কি বলবো? বিপাক ক্রিয়া। স্যার আপনি তো বইয়ের ভাষায় বলে দিলেন, আমি তো স্যার কিছুই বুঝলাম না। আমি সুন্দর একটা সিম্পল উদাহরণ দিই, সিম্পল উদাহরণ, ঠিক আছে? বিপাক ক্রিয়া, ধরো তোমার বয়ফ্রেন্ড, ধরো একটা মেয়ে, তোমার না, ধরো একটা মেয়ে, তার একটা নতুন বয়ফ্রেন্ড হয়েছে। বয়ফ্রেন্ডটা তাকে বয়ফ্রেন্ডটা তাকে ধরো এই একটা মেয়ে, ঠিক আছে? ধরো এই একটা মেয়ে, ধরো এই একটা মেয়ে, এই মেয়েটার একটা নতুন বয়ফ্রেন্ড হয়েছে। এই বয়ফ্রেন্ডটা ওকে কি দিয়েছে? ক্যাডবেরি খেতে দিয়েছে, ডেরি মিল্ক খেতে দিয়েছে, ঠিক আছে? তো মেয়েটা যখন আনন্দ, নতুন নতুন বয়ফ্রেন্ড ডেরি মিল্ক দিয়েছে, মেয়েটা যখন এই ডেরি মিল্কটা খেলো তখন তার কি মেয়েটার পাকস্থলীর মধ্যে চলে আসবে ডেরি মিল্কটা। এবার কি, পাকস্থলীর মধ্যে যখন ডেরি মিল্কটা আসবে, এসে কি করবে? এখানে ডেরি মিল্কটা ভাঙবে, ভেঙে ছোট ছোট হবে, এরকম ছোট ছোট টুকরো হবে। টুকরো হওয়ার পরে সেটা কি করবে? রক্তের মাধ্যমে কি করবে? সেটা আমাদের
রক্তের মাধ্যমে কি করবে, আমাদের কোষের মধ্যে যাবে। ধরো এই একটা আমাদের রক্তের মাধ্যমে মানে কি, এই পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত যাবে, ক্ষুদ্রান্ত থেকে সেখান থেকে ছোট ছোট পার্টিকেলস গুলো ভেঙে কি করবে, মানুষের রক্তের মধ্যে মিশে যাবে। রক্ত থেকে কোথায় যাবে, এই কোষের মধ্যে যাবে। তার মানে কি, এখান থেকে তুমি কি খেলে, এখান থেকে তুমি ডেরি মিল্ক খেলে, ঠিক আছে তো। এখান থেকে যখন তুমি ডেরি মিল্কটা খেলে, ডেরি মিল্কটার মধ্যে কি থাকে, ডেরি মিল্কটার মধ্যে থাকে কার্বোহাইড্রেট। কারণ মিষ্টি জিনিসের মধ্যে কি থাকে, কার্বোহাইড্রেট। ভাই যারা ডায়েট করে তারা বেশ ভালো জানে, ঠিক আছে। এর মধ্যে কি থাকে, কার্বোহাইড্রেট মানে শর্করা, অ্যাকচুয়াল কথা। এর মধ্যে কি থাকে, শর্করা। এই শর্করাটা যখন তুমি খেলে, শরীরের মধ্যে গেলো, ছোট ছোট ভাঙলো, শর্করা কি দিয়ে তৈরি, গ্লুকোজ দিয়ে তৈরি। এখানে যখন আমাদের শরীরে কিন্তু এই টোটাল ডেরি মিল্কটাই অ্যাবজর্ব হয় না, আমাদের শরীরের মধ্যে এটা কিন্তু টুকরো টুকরো করে ভেঙে প্রথমে শর্করা তৈরি হবে। মানে শর্করা তৈরি হওয়ার পরে, মানে শর্করা তৈরি হবে না, এটা তো শর্করার মধ্যে আছে, এটা ভেঙে কিসে তৈরি হবে, গ্লুকোজ ফ্রুক্টোজে তৈরি হবে। এই গ্লুকোজ ফ্রুক্টোজটা আমাদের কোষের মধ্যে আসবে, কারণ শর্করা অনেক বড় জিনিস, মানে এটা এত বড়, আর একটা কোষ তো মানুষের খুবই ছোট, ওর মধ্যে কি করে যাবে। তো তার মানে কি, এই কার্বোহাইড্রেট মানে এই যে ডেরি মিল্কের মধ্যে কি ছিল, গ্লুকোজ ছিল। এই গ্লুকোজটা কি কি হলো, আমাদের পাকস্থলী দিয়ে রক্তের মাধ্যমে কোথায় আসলো, কোষে আসলো। কোষে আসার পরে কি হলো, এই শর্করা দুটো একসাথে এরকম যুক্ত হয়ে একটা কি বড় ধরনের একটা প্রোডাক্ট তৈরি করলো। মানে ধরো এখান থেকে যে ডেইরি মিল্কটা খেলো, সেটা এসে ছোট হয়ে ভেঙে একটা সুন্দর বড় একটা প্রোডাক্ট তৈরি করলো। বড় একটা যদি প্রোডাক্ট তৈরি করে, তার মানে কি হবে, এই কোষটাকে একটা ওজন তো বেড়ে যাবে না, এই কোষটার কি হবে, এই কোষটাকে ওজন বেড়ে যাবে, কারণ এটা তো এক্সট্রা জিনিস। এই এক্সট্রা ডেইরি মিল্কটা খাওয়ার পরে আমাদের কোষ, ফার্স্টে আমাদের ইন্টেস্টাইন থেকে রক্তের মাধ্যমে কোথায় গেল, কোষে গেল। কোষে গেলে কি হবে, এই কোষের একটা ওজন বৃদ্ধি পাবে। তার মানে এই কোষের কি, শুষ্ক ওজন বৃদ্ধি পাবে, শুষ্ক ওজন ওজন বৃদ্ধি পাবে। আচ্ছা, শুষ্ক ওজন বৃদ্ধি পাবে, অর্থাৎ এই যে যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, তার মানে কি, এটা ভাঙলো, ভেঙে আবার এখানে একটা নতুন কিছু যুক্ত হলো, নতুন কিছু যুক্ত হয়ে কি করলো, এর শুষ্ক ওজন বৃদ্ধি করলো। তার মানে কি, এখানে তো একটা রাসায়নিক বিক্রিয়া ঘটলো। এই রাসায়নিক বিক্রিয়াগুলোকে একসাথে বিপাক্রিয়া বলা হয়। তো ধরো তোমাদের প্রথমে আমি বললাম যে ক্যাডবেরিটা খেলো, খাওয়ার পরে কোষে গেল, কোষ থেকে শুষ্ক ওজন পেয়ে গেলো। এই অপরদিকে অপরদিকে কি হলো, এবার এই কোষের মধ্যে যখন, কোষের মধ্যে ধরো ধরো এই কোষের মধ্যে এই খাবারটা ছিল, কোষের মধ্যে ধরো এই খাবারটা তৈরি হয়েছিল, মানে এই কোষের মধ্যে এই একটা জিনিস তৈরি ছিল, বলে না ফ্যাট জমেছে, বেশি খাবার খেলে ফ্যাট জমে, মিষ্টি জাতীয় খাবার। ধরো এই মিষ্টিটা শরীরে এরকম গেল, শর্করা হলো, শর্করা হওয়ার পরে ফার্স্টে আমাদের ক্ষুদ্রান্ত দিয়ে রক্তের মাধ্যমে কোথায় গেল, কোষে গেল, কোষে গিয়ে এটা কিসে পরিণত করলো, ফ্যাটে তৈরি করলো, ফ্যাট। ধরো ফ্যাটে তৈরি করলো। তার মানে কি, দুটো জিনিস এরকম যুক্ত হয়ে একটা বড় জিনিস তৈরি করলো। বড় জিনিস যখন তৈরি করলো, এর কি হলো, শুষ্ক ওজন বৃদ্ধি পেলো, তাই তো। তো ঠিক অপরভাবেই ধরো কোষের মধ্যে যখন এই জিনিসটা গেল, তখন কোষের কি হয়েছিল, শুষ্ক ওজন বেড়ে গেছিল, এখানে কোষের শুষ্ক ওজন বেড়ে গেলো। এবার ধরো তোমার বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা হয়েছে, তুমি ভাই দুদিন খাবার খাচ্ছ না, তখন কি হবে, কোষের মধ্যে যে খাবারটা ফ্যাট হিসেবে জন্মেছিল না, সে কি করবে, এবার ভাঙতে থাকবে। এবার কি হবে, কোষের মধ্যে সে কোষের মধ্যে এই খাবারটা কি হবে, ভাঙতে থাকবে। তার মানে কি, কোষের মধ্যে এই খাবারটা ভাঙতে থাকবে। এই খাবারটা ভাঙতে থাকবে, ভাঙলে কি হবে, ধরো এই খাবারটা ভাঙলো, ভাঙার পরে একটা শক্তি তৈরি হলো, শক্তি তৈরি হয়ে ধরো এটিপি তৈরি করলো। মানে এখানে তো খাবার প্রথমে তুমি দিচ্ছিলে না, বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা করে, তখন কি হলো, এই খাবারটা ভেঙে একটা শক্তি তৈরি করলো, ধরো একটা শক্তি তৈরি করলো। সেই শক্তিটাই তুমি ইউজ করলে, দেখবে একদিন না খেলেও মানুষের কিছু হয় না। তো ঠিক সেরকম ভাবেই, তার মানে কি হলো, এটা যদি ভেঙে যায় এবং শক্তি হিসাবে যদি এটা বেড়ে যায়, তাহলে কি হবে, এর যে প্রথমে ওজন ছিল, এটা যখন ভেঙে যাবে, তখন কি হবে, এর ওজনটা কি কমে যাবে। তার মানে কি, শুষ্ক শুষ্ক ওজন কমবে, বুঝতে পারলে। তার মানে বিপাক ক্রিয়া বলতে কি বোঝা হয়, অনবরত যে রাসায়নিক বিক্রিয়া ঘটে তাদের সমষ্টি। সমষ্টি বলতে কি বোঝানো হয়, এখানে একটা বিক্রিয়া ঘটছে, এখানে একটা বিক্রিয়া ঘটছে, দুই ধরনের বিক্রিয়া হচ্ছে। দুই ধরনের বিক্রিয়া হচ্ছে। এক ধরনের বিক্রিয়াতে কি হয়, প্রথমে তুমি ধরো কোনো খাবার খেলে, খাবারটা পেটে গেল, পেটের মধ্যে গিয়ে সেটা ছোট ছোট করে ভাঙলো, ছোট ছোট করে ভাঙলো, ভেঙে রক্তের মাধ্যমে কোষে গেল, কোষে গিয়ে তারা একসাথে যুক্ত হয়ে একটা প্রোডাক্ট তৈরি করলো। এরপরে কি হলো, কোষের ওজন বৃদ্ধি করলো। অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়ায় কোষের ওজন বৃদ্ধি পায়, বা কোষের না, মানে জীবের ওজন বৃদ্ধি পায়, তাকে কি বলবো, উপচিতি বিপাক। তাকে কি বলবো, উপচিতি উপচিতি বিপাক। বোঝা গেল, বোঝা গেল।
তার মানে কি? আর যে রাসায়নিক বিক্রিয়ায় জীবের শুষ্ক ওজন হ্রাস পায় তাকে কি বলবো? অপচিতি বিপাক। অপচিতি বিপাক। অর্থাৎ এই উপচিতি বিপাক আর অপচিতি বিপাক একসাথে কে কি বলা হয়? বিপাক ক্রিয়া। বোঝা গেল? বোঝা গেল? যেখানে আমরা বলছি অনবরত যে রাসায়নিক বিক্রিয়া ঘটে থাকে তাদেরকে একসাথে কি বলা হয়? তাদেরকে একসাথে বলা হয় বিপাক ক্রিয়া। ঠিক আছে? বোঝা গেল? বোঝা গেল? বোঝা গেল সব? ঠিক আছে, দেখো তার মানে কি বিপাক ক্রিয়া মানে কি? বিপাক ক্রিয়া মানে একটা হলো উপচিতি বিপাক। বিপাক ক্রিয়া মানে কি? দুই ধরনের বিক্রিয়ার সমষ্টি যে অনবরত আমাদের শরীরে সবসময় তো হয়ে যাচ্ছে। কারো শরীরে কোনো অংশে খাবারের দরকার, কোনো অংশের এনার্জি দরকার। যেমন তুমি হাত এরকম উঁচু করছো, তার মানে কি উঁচু করার জন্য এনার্জি দরকার। তার মানে কি কোষের কোষের মধ্যে কোনো কোষের মধ্যে এই শক্তিটা ভাঙছে। আর আমি তো আমি তো এই নাকটা নড়াচ্ছি না, বা আমি তো বডি ধরে এরকম নড়াচ্ছি না। তার মানে কি কোষের কোনো অংশের মধ্যে সেই খাবারটা ভাঙার দরকার নেই। তার মানে সেটা জমে রয়েছে। তার মানে কি এক জায়গায় শুষ্ক ওজন বাড়ছে, এক জায়গায় শুষ্ক ওজন কমছে। অর্থাৎ তার মানে কি উপচিতি বিপাক মানে কি বোঝানো হয়? উপচিতি বিপাক মানে দুটো জিনিস বোঝানো হয়। একটা হলো উপচিতি বিপাক ক্রিয়া মানে দুটো ক্রিয়া বোঝানো হয়, দুটো রাসায়নিক বিক্রিয়া বোঝানো হয়। একটা হলো উপচিতি 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 বিপাক, একটা হলো অপচিতি বিপাক। অপচিতি বিপাক। আচ্ছা, অপচিতি বিপাক। অপচিতি মানে কি? দেখো অপচিতি মানে কি? অপচয় হচ্ছে। অপচয় হচ্ছে। এখানে কি অপচয় হচ্ছিল? তার মানে কি জীবের শুষ্ক ওজন হ্রাস পায়। তার মানে কি যে রাসায়নিক বিক্রিয়ায় জীবের শুষ্ক ওজন হ্রাস পায় তাকে বলবো কি? অপচিতি বিপাক। অপচিতি বিপাক। বোঝা গেল? অপচিতি বিপাকের উদাহরণ কি? অপচিতি বিপাকের উপর শোষণ রেচন। তার মানে কি এই শ্বসন ও রেচনে কি হয়? মানুষের শুষ্ক ওজন হ্রাস পায়। এটা কি শ্বসন আর রেচন কিন্তু বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে। তার জন্য এখানে বলে দিয়েছে যে বিপাক ক্রিয়া মানে কি অনবরত যে রাসায়নিক বিক্রিয়া ঘটে চলেছে তাদের একসাথে কি বলা হয়? বিপাক ক্রিয়া। আর উপচিতি বিপাক মানে কি? উপচিতি বিপাক মানে বোঝানো হয় যে রাসায়নিক বিক্রিয়ায় যে রাসায়নিক বিক্রিয়ায় জীবের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে বলে উপচিতি বিপাক। উপচিতি বিপাক। বোঝা গেল? বোঝা গেল? উপচিতি বিপাক কি হয়? যখন তুমি খাবার খাও, খাবার খাওয়ার পরে শরীরের মধ্যে গেল, সেটা যাওয়ার পরে ছোট ছোট করে ভাঙবে, ভাঙার পরে কি হবে? রক্তে মিশবে, রক্তে মেশার পরে কোষে যাবে, কোষে যাওয়ার ফলে কি হবে? কোষের শুষ্ক ওজন বাড়াবে। এই যে রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে, ভাঙতে গেলেও তো কোনো বিক্রিয়া দরকার হয়, এনজাইমেটিক বিক্রিয়া, অনেক বিক্রিয়া। এই যে বিক্রিয়াটাকে বলা হয় উপচিতি বিপাক। আর যেখানে ধরো খাবারটা জমেছিল সেটা ভেঙে মানে প্রথমে কোষের মধ্যে গিয়ে জমা হলো, সেটা হলো উপচিতি। এবার কোষের মধ্যে যেটা জমা ছিল সেটা আবার ভেঙে এনার্জি এবং তাপশক্তি উৎপন্ন করবে। তার ফলে কি হবে? কোষের ওজনটা তো হ্রাস পাবে, কারণ যে খাবারটা জমা ছিল সেটা যদি ভেঙে যায় তাহলে তো ওজন হ্রাস পাবে। এই ঘটনাটাকে বলা হয় অপচিতি বিপাক। আর কি এই এই অপচিতি বিপাক আর অপচিতি বিপাককে একসাথে বলা হয় কি? বিপাক ক্রিয়া। আচ্ছা, তার মানে কি? তার মানে কি? তার মানে হলো যে জীবের মধ্যে এই উপচিতি ও অপচিতি বিপাক দেখা যায় তাদেরকে আমরা বলবো জীব। আর যে জীবের মধ্যে এই উপচিতি বিপাক ও অপচিতি বিপাক দেখা যায় না তাদেরকে আমরা বলবো জড় বস্তু। এই বিপাক ক্রিয়া কিন্তু সব সময় জীবের জীব ও জড় বস্তুর মধ্যে পার্থক্য করতে পারে। তার মানে কি বিপাক ক্রিয়া মানে অর্থাৎ উপচিতি বিপাক আর উপচিতি বিপাক আর অপচিতি বিপাক এই দুটো সব সময় জীব ও জড়ের মধ্যে পার্থক্য করতে পারে। ওই বৃদ্ধি আর প্রজননের মতো নয়। বুঝতে পারলে তো? তুমি সবসময় বলতে পারবে যে যে বস্তুর মধ্যে বিপাক ক্রিয়া দেখা যায় তাদেরকে আমরা বলবো জীব অর্থাৎ সজীব বস্তু, আর যে বস্তুর মধ্যে বিপাক ক্রিয়া দেখা যায় না তাদেরকে আমরা বলবো জড় বস্তু। বোঝা গেল?
বোঝা গেল, বোঝা গেল। হুম। দেখো, তাহলে আমরা এতক্ষণ কি কি পড়লাম? প্রথমে আমরা পড়লাম কেন এই বায়োলজির জন্ম হয়েছিল, তারপরে জানলাম বায়োলজি শব্দটা কে সর্বপ্রথম দিয়েছিল, তারপরে জানলাম ঠিক কোন কোন বৈশিষ্ট্যের জন্য আমরা কোনো বস্তুকে জীব বলি এবং জড় বস্তু বলি। তারপরে আমরা কি জানলাম যে জীবন বিজ্ঞানের বিভিন্ন শাখা ছিল। জীবন বিজ্ঞানের মধ্যে যেমন পিওর বা জীবন বিজ্ঞানের মধ্যে উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা ছিল। তারপরে অন্যান্যর মধ্যে ইমিউনোবিদ্যা, কলাবিদ্যা এবং আর অন্যান্য ছিল। এবং এবং আমরা দেখলাম যে জীবন বিজ্ঞানকে বিভিন্ন ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছিল। কোথায় কোথায় অ্যাপ্লাই করা হয়েছিল? কৃষিক্ষেত্রে, তারপরে কৃষিক্ষেত্রে, প্রাণীদের মধ্যে আরো নানান দিকে। আরেকটা আমরা কি ছিলাম, বিভিন্ন জীবন বিজ্ঞানের সাথে অন্যান্য শাখার যুক্ত হয়েছিল। এবার তোমরা বলো তো, এই জীবন বিজ্ঞানকে অন্যান্য জায়গায় অ্যাপ্লাই বা কেন করা হয়েছিল? দেখো, সভ্যতার যত অগ্রগতি হয়েছে, মানে দুনিয়া যত অ্যাডভান্স হয়েছে, তত মানুষ বিভিন্ন সমস্যার সমাধান হয়েছে। যেমন আগেকার মানুষ ভাবতো যে ভাই চাষ করব, ধান ফান উৎপাদন করব, ওগুলো নিয়ে আমরা খাবো। কিন্তু এখনকার মানুষ কি হয়ে গেছে, ভাই আমি এখন চাষ করবো না, কি করব, অনলাইন থেকে অর্ডার দিয়ে দেয় 10 কিলো চাল, 10 মিনিটে বাড়িতে চলে আসবে। তার মানে কি, উন্নতি, সভ্যতা যত উন্নতি হয়েছে তত মানুষের সমস্যা হয়ে গেছে। তার মানে কি, যে লোকটা চাষ করতো সেই লোকটা এখন অনলাইন অর্ডার করছে। তাহলে কি হবে? চাষের পরিমাণ কমে যাবে। এরকম যদি হয় তাহলে তো এক টাইমে আমাদের খাবারের পরিমাণ কমে যাবে। এর জন্য সায়েন্টিস্টদের মাথায় চিন্তা এসেছিল। সায়েন্টিস্টরা ভাবলো যে তাহলে আমাদের যে বায়োলজির যে জ্ঞান আছে, এটা আমরা বিভিন্ন ক্ষেত্রে অ্যাপ্লাই করব। কোথায় কোথায় অ্যাপ্লাই করব? ফার্স্ট অ্যাপ্লাই করেছিল কৃষি ক্ষেত্রের উপরে, তারপরে প্রাণীদের উপরে অ্যাপ্লাই করেছিল, তারপরে চিকিৎসা ক্ষেত্রে অ্যাপ্লাই করেছিল। এই অ্যাপ্লাই করে মানুষের মধ্যে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল, এগুলো তারা সমাধান করেছিল। যেমন কৃষিক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করা হয়েছে, কৃষিক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করেছিল, যেমন কৃষিক্ষেত্রে কৃষিক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করা হয়েছিল? সায়েন্টিস্টরা দেখলো এই একটা গাছ আছে, এই গাছটা ছোট হয় কিন্তু গাছটার ফলনটা খুব বেশি দেয়। আবার বিজ্ঞানীরা কি দেখলো যে আরেকটা গাছ আছে, সেমই গাছ, একই গাছ, কিন্তু এই গাছটা না ফলন খুব কম, কিন্তু গাছটা খুব বড় হয় এবং হুষ্টপুষ্ট হয়। তো বিজ্ঞানীরা ভাবলো, সায়েন্টিস্টের ছাপড়ি বুদ্ধি, সে ভাবলো আচ্ছা, এই গাছটার সাথে এই গাছটা যদি আমি সংকরায়ন করে দিই, মানে পলিনেশন করাই, তাহলে তো একটা গাছ পাবো, যেই গাছের মধ্যে কি হবে, এই গাছটারও গুণ থাকবে, এই গাছটারও গুণ থাকবে। এর মানে কি, এই গাছটাও অনেকটা হুষ্টপুষ্ট হবে, মানে অনেকটা বড় হবে, প্লাস এই গাছের মধ্যে অনেক ফলন হবে। তার মানে কি, এই পদ্ধতিতে করেছিল। অর্থাৎ কৃষিক্ষেত্রে কি করেছিল, একটা পদ্ধতি করেছিল, সংকরায়ন করেছিল। সংকরায়ন। কৃষিক্ষেত্রে বিজ্ঞানীরা কি করেছিল, সংকরায়ন পদ্ধতির মাধ্যমে বিভিন্ন ধরনের গাছ এরা তৈরি করেছিল। যেমন বিভিন্ন ধরনের ধান গাছ তৈরি করেছিল, বিভিন্ন ধরনের গম তৈরি করেছিল, বিভিন্ন ধরনের ভুট্টা গাছ তৈরি করেছিল, যারা অল্প চাষে প্রচুর পরিমাণে কি ফলন দেয়। যেমন কি ধান, বিভিন্ন ধরনের ধান ধান করেছিল। কি কি করেছিল, মানে এই সংকরায়ন পদ্ধতিতে কি কি ধান গাছ, কি কি ধরনের ধান ওরা উৎপাদন করেছিল, তার মধ্যে আমি বলি। দেখো, এখানে যত উদাহরণ রয়েছে না, এই উদাহরণ না মনে রাখতে গেলে না তোমরা গোলাবে। তার উদাহরণগুলো কি হয়, তার উদাহরণ আমি তোমাকে বলি। তার থেকে আমি তোমাকে একটা গল্প করে বোঝাই। এই হলো একটা ছেলে, আর এই হলো তার গার্লফ্রেন্ড, ঠিক আছে? তো ছেলেটার নাম জগন্নাথ। জগন্নাথ মহাঢব্বাস, ইন্টারন্যাশনাল মিথ্যাবাদী। তার গার্লফ্রেন্ডের নাম জয়া। একদিন এই মহাঢব্বাস জগন্নাথ এর গার্লফ্রেন্ডকে বলছে, জানিস তো আমার একটা মামা আছে, সে না বিদেশ থেকে, মানে ইন্টারন্যাশনাল থেকে না একটা ধান গাছ এনেছিল, যেটা কিনা আমরা বাড়িতে পোষ মানিয়েছি। তাহলে ভাবো, কত রকমের ইন্টারন্যাশনাল ঢব্বাস ধান গাছকে নাকি পোষ মানিয়েছে। তাহলে এখানে আমি এই যে যে নামগুলো বললাম, এই নামের মধ্যে না এই যে সংকরায়ন পদ্ধতিতে যে উন্নত মানের ধান গাছ হয়েছিল, এর নামটা রয়েছে। তাহলে দেখো কি কি আমরা বললাম, এর মধ্যে যেমন এর নাম কি ছিল, জগন্নাথ। তার মানে কি, যে ধান গাছটা সংকরায়ন পদ্ধতিতে তৈরি করেছিল তার নাম কি, একটা হলো জগন্নাথ। দ্বিতীয় নাম কি ছিল, জয়া। আমি কি বলেছিলাম, ইন্টারন্যাশনাল মিথ্যাবাদী। তার জন্য ইন্টারন্যাশনাল রিসার্চ, ইন্টারন্যাশনাল এইড, আর কি ইন্টারন্যাশনাল 20। আর কি বলেছিলাম, এই কি বলেছিল, এই ইন্টারন্যাশনাল মিথ্যাবাদী বলেছিল কি, আমরা বাড়িতে ধান গাছকে পোষ মানিয়েছি। আর সেখান থেকে আসবে কি, পুষা। কি আসবে, পুষা।
পুষা। তার মানে কি, জীবন বিজ্ঞানকে অ্যাপ্লাই করে যে ধান গাছ তৈরি করেছিল সায়েন্টিস্টরা, যেখানে অল্প চাষে উন্নত মানের ফসল পাওয়া যায়, তার নামগুলো কি? একটা নাম জগন্নাথা, জয়া, IR8, IR20 আর পুষা। বুঝতে পারলে? জগন্নাথ ছিল ইন্টারন্যাশনাল মিথ্যাবাদী, আর জগন্নাথের গার্লফ্রেন্ডের নাম জয়া। জয়া ইন্টারন্যাশনাল মিথ্যাবাদী, কি বলেছিল? ধান গাছকে পোষ মানিয়েছে। বুঝতে পারলে? ঠিক সেম ভাবে গম গাছ, এরকম কিছু গম গাছ আবিষ্কার করেছিল। গম গাছটা সোজা, তোমরা মনে রাখতে পারবে। এইটা যখন মনে রাখতে পারবে না, তুমি যখন অপশনে আসবে না, তোমার ইজিলি মাথায় ক্লিক করে দেবে। যদি কোনো অপশনে আসে যে উচ্চ ফলনশীল ধান কোনটি, যদি এখানে ওই গমের উদাহরণগুলো দিয়ে দেয় না, তোমরা ইজিলি মনে রাখতে পারবে। ধরো উচ্চ ফলনশীল গমগুলোর মধ্যে গম গম দেখবে দেখতে সোনার মতন কালার হয়। তো এখান থেকে মনে রাখবে সোনালিকা। কি? সোনালিকা, কল্যাণ সোনা, আর হলো জনক। ঠিক আছে, এই তিনটে মনে রাখবে। তার মানে উচ্চ ফলনশীল গম কি কি ছিল? সোনালিকা, কল্যাণ সোনা, আর কি? জনক। তাহলে ঠিক সেম ভাবে উচ্চ ফলনশীল ভুট্টাও ছিল। তাই উচ্চ ফলনশীল ভুট্টা কি কি তৈরি করেছিল শঙ্করায়ন পদ্ধতিতে? সেটা ছিল, এটা হলো একটু আলাদা। এটা কি ছিল? একটু আলাদা। এর হলো নাম হলো বিক্রম। বিক্রম সোনা কিনতে গেছিল জহরের কাছ থেকে। জহর মানে কি? দেখবে যারা সোনা ফোনা বিক্রি করে না, সেখান থেকে নামটা এসছে জহর। তাহলে উচ্চ ফলনশীল ধান কি ছিল? জগন্নাথ, জয়া, ইন্টারন্যাশনাল মানে IR8, IR20 আর পুষা। উচ্চ ফলনশীল গম কি ছিল? গম দেখতে সোনার কালার, তাই সোনালিকা, কল্যাণ সোনা আর জনক। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। আর উচ্চ ফলনশীল ভুট্টা কি ছিল? উচ্চ ফলনশীল ভুট্টা, এখানে মনে রাখবে শুধু সোনা ভুট্টা। ভুট্টা কিন্তু ওই হলুদ কালারের হয়, তার জন্য শুধু সোনা। আর গমের মধ্যে অনেকটা থাকে, তার জন্য এর নাম হলো সোনালিকা, কল্যাণ সোনা। তো ভুট্টার ক্ষেত্রে কি মনে রাখবে? বিক্রম সোনা কিনতে গেছিল জহরির কাছ থেকে। ঠিক আছে, মনে থাকবে? মনে থাকবে? হুম। তাহলে কোথায় কোথায় অ্যাপ্লাই হয়েছিল? একটা হলো কৃষিক্ষেত্রে ইউজ হয়েছিল, আরেকটা কোথায় ইউজ হয়েছিল, আর আর কোথায় ইউজ হয়েছিল? বায়োলজি। আর কোথায় ইউজ হয়েছিল? বায়োলজি। আর ইউজ হয়েছিল প্রাণীদের ক্ষেত্রে। যেমন কি, বিভিন্ন ধরনের প্রাণী এরা বানিয়েছিল জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। যে প্রাণীতে কি হয়, যে প্রাণীদের মধ্যে কি হয়, আরো কিছু কিছু গাছ, যেমন ধান গম এরকম করেছিল না কৃষিক্ষেত্রে, আরো কিছু ইউজ করেছিল। যেমন দেখবে টমেটো, কিছু কিছু টমেটো দেখবে কৃষিক্ষেত্রে ইউজ হয়েছিল না। যে টমেটো দেখবে, আমাদের কিছু টমেটো আছে না, রেখে দিলে দেখবে অনেকদিন থাকে। ঠিক আছে, কিছু কিছু টমেটো আছে দেখবে একদম হলো কিছুদিনের মধ্যে দেখবে পেকে একদম ফেলে দেওয়ার মতন, বেশি দিন রাখা খাওয়া যায় না। তো বিজ্ঞানীরা কৃষিক্ষেত্রে কি কি করেছিল? ধান গম আর টমেটোর ক্ষেত্রে করেছিল। টমেটোর এমন কোনো নাম এরা দেয়নি। ঠিক আছে, ইম্পর্টেন্টও না। ঠিক আছে, ইম্পর্টেন্টও না। ঠিক আছে, মনে রাখবে। তো যেটা ইম্পর্টেন্ট আমি তোমাদের জানিয়ে দিলাম। তিনটি ইম্পর্টেন্ট ছিল, ধান, গম আর হলো ভুট্টা। এই তিনটে তোমরা মনে রাখবে। ঠিক আছে, এবার কি, যেমন জীবন বিজ্ঞান জীবন বিজ্ঞান কোথায় কোথায় অ্যাপ্লাই হয়েছিল? জীবন বিজ্ঞান প্রথমে অ্যাপ্লাই হয়েছিল কৃষিক্ষেত্রে, তারপরে প্রাণীদের ক্ষেত্রে, তারপরে চিকিৎসা ক্ষেত্রে, আর অন্যান্য ক্ষেত্রে, মহাকাশ ক্ষেত্রেও ইউজ হয়েছিল। যেমন আমরা কৃষিক্ষেত্রে জেনে নিলাম, এবার আমরা জানবো কোথায়? প্রাণীদের ক্ষেত্রে। প্রাণী ক্ষেত্রে কি করেছিল? প্রাণী ক্ষেত্রে দেখবে আহ বিভিন্ন ধরনের হাঁস তৈরি করেছিল এরা। যেমন কি হাঁস তৈরি করেছিল? বিভিন্ন ধরনের মুরগিও তৈরি করেছিল। দেখবে সাদা সাদা যে মুরগিগুলো হয় না, পোল্ট্রি, সেই মুরগিগুলো এরা আবিষ্কার করেছিল। যেমন যে হাঁস তৈরি করেছিল, সেই হাঁসটার নাম হলো খাকি ক্যাম্পবেল। ক্যাম্পবেল। আর যে মুরগি করেছিল, সেই মুরগিটার নাম কি ছিল? সাদা লেগ হর্ন। সাদা লেগ হর্ন। বুঝতে পারলে? আর কি, কিছু কিছু গরু তৈরি করেছিল যারা প্রচুর পরিমাণে দুধ দেয়। মানে কিছু কিছু এগুলো কিন্তু জীবন বিজ্ঞান অ্যাপ্লাই হয়েছিল, প্রাণীদের উপর অ্যাপ্লাই হয়েছিল। জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে এই এক একটা বানিয়েছিল। যেমন ওটাই উদ্ভিদের ক্ষেত্রে কি করেছিল? শঙ্করায়ন করেছিল। প্রাণীদের ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করেছিল।
ঠিক আছে? যেমন কি আহ, উম, বিভিন্ন ধরনের গরু, এটা কি ছিল? এটা ছিল হাঁস, আর এটা হলো মুরগি, পোল্ট্রি, পোল্ট্রি মুরগি যেটা বলে। বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বা সংকরায়নের মাধ্যমে এটা করেছিল। যেমন সংকরায়নের মাধ্যমে কি করেছিল? হাঁস তৈরি করেছিল যেটা হলো খাকি ক্যাম্পবেল। সংকরায়নের মাধ্যমে মুরগি তৈরি করেছিল, এগুলো পোল্ট্রি তোমরা দেখতে পাও। পোল্ট্রি মুরগি যেটা দেখতে পাও না, তার নাম হলো সাদা লেগ হর্ন। এরা প্রচুর পরিমাণে কি দেয়? ডিম ও মাংস তৈরি করার জন্য করেছিল। তারপরে কি এক ধরনের গরু তৈরি করেছিল এরা, মানে বায়োলজিকে অ্যাপ্লাই করে গরু তৈরি করেছিল, যার নাম ছিল মুলতানি, ভাগলপুর, ভাগলপুর, আর হলো শাহি ও আল। বুঝতে পারলে? প্রাণী ক্ষেত্রে বিভিন্ন ধরনের, মানে মৌমাছির ক্ষেত্রেও করেছিল, বিভিন্ন পশু প্রতিপালনের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের মৌমাছি পশু প্রতিপালনের ক্ষেত্রে করেছিল। দেখো, যেটা যেটা ইম্পর্টেন্ট আমি তোমাদের লিখে দিলাম, মানে যেখান থেকে অ্যাকচুয়ালি কোশ্চেন আসতে পারে। ঠিক আছে? হুম, এবার তাহলে আমরা প্রথমে কি জানলাম? বায়োলজি প্রথমে কোথায় অ্যাপ্লাই হয়েছিল? প্রথমে অ্যাপ্লাই হয়েছিল কৃষিক্ষেত্রে, দ্বিতীয় অ্যাপ্লাই হয়েছিল প্রাণীদের ক্ষেত্রে। কেন অ্যাপ্লাই হয়েছিল? মানে কি বিভিন্ন যে সমস্যার সমাধান হয়েছিল তার সমাধান করার জন্য। যেমন বিভিন্ন ধরনের, মানে অল্প চাষে বিভিন্ন, মানে প্রচুর ফলনশীল গাছ তৈরি করার জন্য, মানে প্রচুর পরিমাণে ডিম ও মাংস তৈরি করার জন্য মুরগি তৈরি করেছিল, এবং প্রচুর পরিমাণে দুধ জন্য গাভী তৈরি করেছিল এই অ্যাপ্লাই করে। ঠিক আছে? এবার কি চিকিৎসা ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই হয়েছিল? চিকিৎসা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে বায়োলজি অ্যাপ্লাই হয়েছিল বিভিন্ন, যেমন বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক তৈরি হয়েছিল, যেমন এরিথ্রোমাইসিন, পেনিসিলিন। এগুলো তোমাদের মনে রাখতে হবে, নার্স হলে তো তখন লাগবে, ডক্টর লিখে দেবে যে এই নার্স, ওই ওই পেশেন্টটাকে একটা অ্যাজিথ্রোমাইসিন দাও, পেনিসিলিন, পেনিসিলিন বেসড সিভি চালাও তখন। ঠিক আছে? এগুলো জাস্ট অ্যান্টিবায়োটিক বিভিন্ন তৈরি করেছিল এই বায়োলজিকে অ্যাপ্লাই করে। আর কি তৈরি করেছিল? সাপের বিষ থেকে কি তৈরি করেছিল? সাপের বিষের থেকে অ্যান্টিভেনম সিরাম তৈরি করেছিল, মানে সাপের বিষ থেকে সাপের বিষ নষ্ট করার সিরাম বানিয়েছিল। তার মানে কি কি বের করেছিল? অ্যান্টিভেনম, অ্যান্টিভেনম সিরাম। অ্যান্টি মানে কি? বিপরীত, ভেনম মানে বিষ, মানে বিষের বিপরীত সিরাম বের করেছিল। মনে থাকবে? আর কি বেরোছিল? আর বের করেছিল কি? এই সাপের বিষ থেকে আরেকটা জিনিস করেছিল। এটা কিসের থেকে করেছিল? সাপের বিষ, লিখে রাখি। সাপের বিষ থেকে কি করেছিল? অ্যান্টিভেনম সিরাম, আর আর একটা হোমিওপ্যাথি ওষুধ তৈরি করেছিল এই সাপের বিষ থেকে। এই হোমিওপ্যাথি ওষুধের নাম ল্যাকেসিন। কি নাম? ল্যাকেসিস। বুঝতে পারলে? হ্যাঁ। তো সাপের বিষ থেকে কি করেছিল? এই বায়োলজিকে অ্যাপ্লাই করে সাপের বিষ থেকে অ্যান্টিভেনম সিরাম তৈরি করেছিল। আর ল্যাকেসিস, ল্যাকেসিস, ল্যাকেসিস মানে হলো, ল্যাকেসিস গ্রিক শব্দ। ল্যাকে মানে কি? যে জীবন দান দেয় তাদেরকে ল্যাকেসিস বলতো, মানে গ্রিক শব্দ। মানে কি এই ওষুধটা কি করতো? মানুষের হাই ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে। এটা নাকি হোমিওপ্যাথি ওষুধ, আমি জানি না। এটা হোমিওপ্যাথি ওষুধে তৈরি করতে সাহায্য করেছিল। আর কি জীবন বিজ্ঞানকে কাজে লাগিয়ে আর কি তৈরি করেছিল? আর কি তৈরি করেছিল? দেখবে, কুকুরে কামড়ালে কি হয়? জলাতঙ্ক। তার মানে কি? দেখবে সেই পেশেন্ট কি হয়? জল দেখলে ভয় পায়। এর জন্য এই বায়োলজিকে অ্যাপ্লাই করে হাইড্রোফোবি নামে একটা মানে কি হয়েছিল? টিকা বের করেছিল, টিকা। তার নাম কি? দেখো, জলকে সায়েন্সের ভাষায় বলে হাইড্রো, জলকে সায়েন্সের ভাষায় কি বলে? সায়েন্সের ভাষায় বলে হাইড্রো, হাইড্রো। যারা জল দেখে ভয় পায় তাকে বলে ফোবিয়া। তার মানে হাইড্রোফোবি নাম। কি করেছিল? জীবন বিজ্ঞানকে অ্যাপ্লাই করে জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেছিল। এটা কি ছিল? জলাতঙ্ক রোগের,
জলা জলাতঙ্ক রোগের টিকা। তো ইঙ্গয় কয়, ঠিক আছে, জলাতঙ্ক রোগের টিকা মনে থাকবে। তো চিকিৎসা বিজ্ঞানে কোথায় কোথায় হয়েছিল বিভিন্ন ধরনের অ্যান্টিবডি, কি ছিল এটা, কি ছিল এগুলো, এগুলো কি ছিল, অ্যান্টিবডি, বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক যেটাকে বলা হয়, বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক। তার মানে কি, এই অ্যারিথ্রোমাইসিন, পেনিসিলিন এগুলো তৈরি করেছিল এই বায়োলজিকে অ্যাপ্লাই করে। আর কি করেছিল, আর কি করেছিল, আর করেছিল সাপের বিষ থেকে, সাপের বিষের নষ্ট করার সিরাম বের করেছিল। একটা হোমিওপ্যাথি ওষুধ তৈরি করেছিল যার নাম কি ছিল, ল্যাকেসিস, যে কি করবে, যে কি করবে, রক্তচাপ কমাতে সাহায্য করে। যার কাজ কি, রক্তচাপ কমায়, বুঝতে পারলে। সাপের বিষ থেকে কি ছিল, আচ্ছা অ্যান্টিভেনম সিরাম তৈরি হয়েছিল, ল্যাকেসিস ছিল, জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেছিল। আর কি করেছিল, আরেকটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট চিকিৎসা বিজ্ঞানে যেটা হয়েছিল, কি হয়েছিল, মানুষের দেখবে সুগার হয় না, যাদের সুগার হয়, সুগার হলে ডাক্তার কি বলে, যাদের প্রচন্ড সুগার, ডক্টর বলে যে তুমি ইনসুলিন নাও, তাই তো, সেই ইনসুলিন তৈরি করেছিল, ঠিক আছে। তো বায়োটেকনোলজি, তো এটা পরীক্ষায় তোমাদের এসেছিল যে কৃত্রিম উপায় যে ইনসুলিন তৈরি সেটা কিভাবে তৈরি করেছিল, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। তাহলে ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে কি তৈরি করেছিল, কি তৈরি করেছিল, কৃত্রিম ইনসুলিন, কৃত্রিম কৃত্রিম ইনসুলিন। আচ্ছা, মানুষের শরীরে যে ইনসুলিন দেয় তার একটা নাম আছে, সেই নামটা কি, মানুষের জন্য যে ইনসুলিন দিয়েছিল তার নাম হলো, মানুষের জন্য যে কৃত্রিম ইনসুলিন, মানুষের জন্য যে ইনসুলিন তৈরি হয়েছিল তার নাম কি, তার নাম হলো হিমিউলিন। কি, হিমিউলিন, হিমিউলিন। এটা কিন্তু ইম্পর্টেন্ট, যে মানুষের জন্য যে ইনসুলিন তৈরি হয়েছিল তার নাম কি, দেখো হিউ মানে কি, মানুষ, হিউম্যান, তো হিউম্যানের জন্য তৈরি হয়েছিল। আর ইনসুলিন থেকে কি বলছে, হিউ কিসের থেকে আসছে, হিউম্যান থেকে আসছে, তার জন্য এই টানের জন্য আসে হিউমিউলিন, মনে থাকবে। তাহলে আর কোথায় ইউজ হয়েছে চিকিৎসা বিজ্ঞানে, আর কোথায় ইউজ হয়েছে, চিকিৎসা বিজ্ঞানে আর কোথায় ইউজ হয়েছে, দেখো তোমরা যখন নার্স হয়ে যাবে না, তখন দেখবে কিছু কিছু পেশেন্ট আছে, তারা হসপিটালে আসে, হসপিটালে এসে বলছে, এ ডাক্তার দেখো না, আমার এই চোখের এই সাদা সাদা এটা হলুদ হয়ে গেছে কেন, আমার গায়ের রং কেমন হলুদ হয়ে গেছে কেন, আমার কি কোনো জন্ডিস হয়েছে। তো ডাক্তার তখন পরীক্ষা নিরীক্ষা করে দেখবে, দেখে বলবে যে হ্যাঁ, তোমার গল ব্লাডারে স্টোন হয়েছে, এর জন্য তোমার জন্ডিস হয়েছে। তো পেশেন্টকে বলবে তুমি আজকে ভর্তি হয়ে যাও হসপিটালে। তো ঠিক আছে, পেশেন্ট যখন হসপিটালে ভর্তি হয়ে গেল, একদিন পরে দেখা গেল কি, পেশেন্টের জন্ডিসের পরিমাণ প্রচন্ড হাই হয়ে গেছে, মানে আজকে যতটা ছিল কালকে তার থেকে ডবল হয়ে গেছে। ডাক্তার কনফিউজ, যে শুধু পেটে পাথর হলেই তো, মানে পেটে না, গল ব্লাডারে পাথর হলেই তো এরকম বিলিরুবিন বাড়বে না। তো তখন ডাক্তার একটা পরীক্ষা করতে বলে, সেই পরীক্ষায় দেখা গেছে কি, যে যে পেশেন্টটা হসপিটালে এসেছিল এর কি হয়েছে, ভাইরাল ইনফেকশন হয়েছে, একটা ভাইরাস একে অ্যাটাক করেছে, যে ভাইরাসের জন্য এর বিলিরুবিন পরিমাণ প্রচন্ড হাই হয়ে গেছে, যার জন্য জন্ডিসের পরিমাণ খুব বেড়ে গেছে। সেই ভাইরাসটার নাম হলো, এই ভাইরাসটার নাম হলো হেপাটাইটিস বি ভাইরাস। তো এই ভাইরাসটার নাম কি, হেপাটাইটিস বি ভাইরাস। হেপাটাইটিস বি ভাইরাসটা কি, এই পেশেন্টটাকে অ্যাটাক করেছিল দেখে কি হয়েছিল, এর বিলিরুবিন প্রচন্ড হাই হয়ে গেছিল। তো এই হেপাটাইটিস বি ভাইরাসটা এমন একটা ভাইরাস না,
মানে এর মতন লয়াল পৃথিবীতে কেউ নেই। যাকে একবার ধরে না, তার সাথে জীবনেও ব্রেকআপ করে না। পুরো মানে এত লয়াল, একদম তার মৃত্যু পর্যন্ত থাকে তার গায়ের মধ্যে, বুঝলে তো? তো এই ভাইরাসটা হলো এমন একটা ভাইরাস। তো আমাদের সায়েন্টিস্টদের মাথায় টেনশন হয়ে গেছিল, ভাই এই ভাইরাস থেকে তাহলে কি করে বাঁচবো? যারা একবার ধরে তাকে তার জীবনে ছাড়ে না। তো আমাদের বিজ্ঞানীরা কি করছিল, বায়োলজিকে অ্যাপ্লাই করে এই ভাইরাসের একটা ভ্যাকসিন বানিয়েছিল। কি বানিয়েছিল? এই ভাইরাসের একটা কি বানিয়েছিল? ভ্যাকসিন বানিয়েছিল। কি ভ্যাকসিন? একটা ভ্যাকসিন বানিয়েছিল, যার নাম কি ছিল? যার নাম ছিল হেপাটাইটিস বি ভ্যাকসিন। একটা কি বানিয়েছিল? ভ্যাকসিন বানিয়েছিল। ভ্যাকসিন কিভাবে বানিয়েছিল? একটা বায়োলজিকে অ্যাপ্লাই করেছিল, সেই অ্যাপ্লাইটার নাম কি ছিল? জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে। কিভাবে বানিয়েছিল ভ্যাকসিনটা? জেনেটিক ইঞ্জিনিয়ারিং জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে কি বানিয়েছিল? হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন বানিয়েছিল। কিভাবে বানিয়েছিল? জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন বানিয়েছিল। কি করেছিল? জেনেটিক ইঞ্জিনিয়ারিং করেছিল একটা ইস্টের মধ্যে, ট্রানজেসিক ছত্রাক, মানে ইস্টটা হলো একটা ছত্রাক। মানে ও কি করেছিল? জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে একটা ইস্ট তৈরি করেছিল, যেটাকে বলছে ট্রানজেসিক ইস্ট। এটার নাম কি ছিল? ট্রানজেসিক ইস্ট। স্যার একে ট্রানজেসিক কেন বলা হয়? যে ট্রানজেসিক ইস্টটা কিন্তু ছত্রাক। কি করেছিল? এই হেপাটাইটিস সায়েন্টিস্টরা যখন খুবই টেনশনে পড়ে গেছিল, কি দেখলো? যে এই হেপাটাইটিস বি ভাইরাস যাকে একবার অ্যাটাক করছে তার গায়ে থেকে কখনো যাচ্ছে না, তার গায়ে সারা জনম থাকতে। এর জন্য কি ভাবলো? এর জন্য আমাদের একটা ভ্যাকসিন বানাতে হবে। কিভাবে বানাবো? বায়োলজিকে অ্যাপ্লাই করে একটা ভ্যাকসিন বানিয়েছিল। কার ভ্যাকসিন বানিয়েছিল? হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন বানিয়েছিল। এই ভ্যাকসিনটা কিভাবে বানিয়েছিল? জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে একটি ট্রানজেসিক ইস্ট তৈরি করেছিল। এই ট্রানজেসিক ইস্টের মাধ্যমে কি বানিয়েছিল? এই ভ্যাকসিনটা বানিয়েছিল। ট্রানজেসিক ইস্ট মানে কি? ট্রানজেসিক ইস্ট মানে কি? এরকম একটা ছত্রাক নিল, ছত্রাকের গায়ে এরকম একটা ডিএনএ ছিল, এর মধ্যে কি হলো? আরেকটা ডিএনএ এরকম ঢুকে দিল। এই ডিএনএটার কাজ ছিল কি? এই যে হেপাটাইটিস বি ভাইরাস আছে একে প্রতিরোধ করতে পারে। তো যখন কোনো ইস্টের মধ্যে এরকম কোনো নতুন কোনো ডিএনএ ঢোকানো হয়, তখন তাকে বলানো হয় ট্রানজেসিক ইস্ট। মনে থাকবে। তাহলে মানে কি করেছিল? বায়োলজিকে অ্যাপ্লাই করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে কি বানিয়েছিল? একটা ভ্যাকসিন বানিয়েছিল। কোথা থেকে বানিয়েছিল? ট্রানজেসিক ইস্ট থেকে বানিয়েছিল। কি করার জন্য? এই পেশেন্টের মতন অবস্থা যাতে না হয় তার জন্য। মনে থাকবে। মনে থাকবে। তাহলে আর কোথায় ইউজ হয়েছিল? এই বায়োলজি আর কোথায় অ্যাপ্লাই হয়েছিল? দেখো, আমাদের যে সায়েন্টিস্ট গুলো থাকে না, এদের পুরো মাথায় উল্টো পাল্টা বুদ্ধি থাকে। এরা ভাবছে কোথাও আমরা মাটিতে এর উপরে গবেষণা করবো, তা বাদ দিয়ে না এদের মহাকাশে গিয়ে গবেষণা করতে হবে। কিন্তু স্যার মহাকাশে কি গবেষণা করতে তো যাবে, কিন্তু সেখানে অক্সিজেন পাবে কোথায়? সবসময় তো অক্সিজেন নিয়ে যাওয়া যাবে না, কারণ এখান থেকে একটা 10 কেজির একটা অক্সিজেন যদি নিয়ে যায়, তাহলে ওখানে গিয়ে একদিন ফুরিয়ে যাবে। কিন্তু গবেষণা করতে তো স্যার টাইম থাকে না যে 10 দিন আমি গবেষণা করবো। গবেষণা তো কোনো টাইমের লিমিট থাকে না। এর জন্য এই মহাকাশে গবেষণা করার জন্য একটা ছোট জিনিস নিয়ে গেছিল, মানে 1 কোষী শৈবাল নিয়ে গেছিল। কি নিয়ে গেছিল? 1 কোষী শৈবাল নিয়ে গেছিল মহাকাশে। 1 কোষী শৈবাল। এই 1 কোষী শৈবালটার নাম কি ছিল? 1 কোষী শৈবালটার নাম কি ছিল? ক্লোরেলা। এর কাজ কি ছিল? এই ক্লোরেলা কি করতো? মহাকাশে তো অক্সিজেন থাকে না, তো এই কি করতো? যে মানুষটা গেল সে তো CO2 তৈরি করতো, এবং কার্বন ডাইঅক্সাইডটা তো সে না সবসময় ছাড়তো, তার অক্সিজেনের দরকার হলো। তার মানে কি এই ক্লোরেলা কি করতো? এই CO2 শোষণ করতো। আর কি করতো? O2 দিত। মনে থাকবে। তার মানে এটা কোথায় অ্যাপ্লাই হয়েছিল? বায়োলজি কোথায় হয়েছিল? মহাকাশে কি অ্যাপ্লাই করেছিল? এই মহাকাশ গবেষণা করার জন্য কি করেছিল? একটি 1 কোষী শৈবাল ক্লোরেলাকে কি করেছিল? ক্লোরেলাকে নিয়ে গেছিল কোথায়? মহাকাশে। কি করতো ক্লোরেলা কি করতো? CO2 শোষণ করতো ও অক্সিজেন দিত। ক্লোরেলার মধ্যে রিচ পরিমাণ প্রোটিনও থাকে, এই প্রোটিনেরও হেল্প করতো। কি করতো? প্রোটিনেরও যোগান দিত, মাঝে মাঝে খাওয়াও যেত। তো আরেকটা কি করতো?
রুটিনে যোগান দিত। তো মনে থাকবে, এই গেল তোমাদের সম্পূর্ণ ক্লাস। তাহলে আমরা এই ক্লাসে তো স্যার এতক্ষণ যা যা পড়ালেন স্যার সবই তো বুঝলাম, কিন্তু স্যার মাথার মধ্যে ঢুকে কান্দে ঢুকে গেছে বেরিয়ে গেছে। একবার রিভিশন করিয়ে দিলে স্যার তো ভালো হতো। চলো আমরা আজকে এটা রিভিশন করে নিই এমসিকিউ করার মাধ্যমে। আমরা এমসিকিউ করার মাধ্যমে সম্পূর্ণ এই ক্লাসটায় যা যা পড়লাম সম্পূর্ণ রিভিশন করিয়ে দেবো। চলো আমরা শুরু করি। কোন তত্ত্বের ভিত্তিতে, কোন তত্ত্ব মানে বৈশিষ্ট্যের ভিত্তিতে কোনো একটি জীবিত বস্তুকে মৃত বস্তু থেকে সব সময় আলাদা করা যায়? তার মানে মানে সব সময় মানে এমন একটা বৈশিষ্ট্য রয়েছে যেই বৈশিষ্ট্য থেকে তুমি সব সময় কোনো বস্তুকে জীবিত বস্তু না মৃত বস্তু এটাকে আলাদা করতে পারবে। সেটা বলো কোনটা? মানে সব সময় বৈশিষ্ট্য দ্বারা তুমি সব সময় করতে পারবে, বলো কোনটা? এটা হলো প্রজনন। না, প্রজনন হবে না, প্রজনন সব সময় আমরা করতে পারবো না, কারণ আমি বলেছিলাম শ্রমিক মৌমাছি এরা বাচ্চা দেয় না, তার মানে এটা জীবিত না মৃত, এটা তুমি এটা দ্বারা করতে পারবে না। বৃদ্ধি, এটাও পারবে না। তার মানে কি পারবে? তারপর পারবে বিপাক ক্রিয়া, কারণ বিপাক ক্রিয়া সমস্ত জীবিত বস্তুর মধ্যে বিপাক ক্রিয়া হয়, কিন্তু মৃত বস্তুর মধ্যে বিপাক ক্রিয়া হয় না। উদ্দীপনায় সাড়া দেওয়া, দেখবে কোমা পেশেন্ট তারাও কিন্তু পারে না, উদ্দীপনায় সাড়া দেয় না। তার মানে এটাও সঠিক অ্যান্সার হবে না। সঠিক অ্যান্সার কোনটা হবে? বিপাক ক্রিয়া। ঠিক আছে। নিচের কোনটি প্রজনন করতে পারে না? প্রজনন করতে পারে না কে? শ্রমিক মৌমাছি, বন্ধাত্ম মহিলা, কোনোটিই নয়। এ ও বি দুটি উত্তরই সঠিক। কে প্রজনন করতে পারে না? কি বলছিলাম? শ্রমিক মহিলা ও বন্ধাত্ম মহিলা। তার মানে কি এ ও বি দুটো সঠিক, ডি অ্যান্সার হবে। বুঝতে পারলে? উচ্চ ফলনশীল ভুট্টা হলো, উচ্চ ফলনশীল ভুট্টা কি ছিল? উচ্চ ফলনশীল ভুট্টা কি ছিল? জনক না, কল্যাণ সোনা না, পুষা না, সোনা। তার মানে কি ভুট্টার কি বলেছিলাম? বিক্রম গেল কার বাড়ি? বিক্রম গেল, বিক্রম সোনা করতে কোথায় গেল? জহরের বাড়ি। তাহলে বিক্রম, জহর, সোনা। বিক্রম, সোনা আর জহর, এই তিনটে কি ছিল? উন্নত মানের ভুট্টা। তাহলে আনসার কি হবে? সোনা। সাপের বিষ থেকে কি কি তৈরি হয়েছিল? সাপের বিষ থেকে কি তৈরি হয়েছিল? সাপের বিষ থেকে তৈরি হয়েছিল স্ট্রেপ্টোমাইসিন না, হিমিউলিন না, ল্যাক্সিন। ইয়েস, ল্যাক্সিন। আর কি তৈরি হয়েছিল সাপের বিষ থেকে? আর কি তৈরি হয়েছিল? অ্যান্টিভেনম সিরাম। আর কি তৈরি হয়েছিল? অ্যান্টিভেনম সিরাম। মনে থাকবে। হেপাটাইটিস বি ভ্যাকসিন কি থেকে তৈরি হয়েছিল? মানে হেপাটাইটিস বি ভ্যাকসিন কি থেকে তৈরি হয়েছিল? ট্রানজেসিক শৈবাল না, ট্রানজেসিক ব্যাকটেরিয়া না, ট্রানজেসিক ইস্ট থেকে তৈরি হয়েছিল। মনে থাকবে, আমি বুঝিয়েছিলাম। ট্রানজেসিক ইস্ট, ইস্ট কিন্তু একটা ছত্রাক, কোশ্চেন এইভাবেও দিতে পারে। ট্রানজেসিক ছত্রাক থেকে দিয়েছিল, তাহলেও কিন্তু অ্যান্সার হবে। ইস্ট কিন্তু ওই যে ইস্ট যেটা রুটি তৈরি করতে সাহায্য করে। ঠিক আছে। তো হেপাটাইটিস বি ভ্যাকসিন কি থেকে তৈরি হয়েছিল? ট্রানজেসিক ইস্ট থেকে তৈরি হয়েছিল। কোন পদ্ধতিতে তৈরি হয়েছিল? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে তৈরি হয়েছিল। একটি এককোষী শৈবালের নাম বলো যেটি মহাকাশে CO2 শোষণ ও প্রোটিনের উৎস হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। কি? ক্লামাইডোমোনাস, বলবক্স, ডিকটোইটা, ক্লোরেল্লা। কি হবে? ক্লোরেল্লা। ঠিক আছে। মানুষের ইনসুলিনের স্বরূপ দেখতে ইনসুলিন মানে মানুষের জন্য যে কৃত্রিম ইনসুলিন তৈরি হয়েছিল, যেটা পুরো হিউম্যান ইনসুলিনের মতন, মানে পুরোপুরি সেম টু সেম, মানে আণুবীক্ষণিক দেখলে সেম হয়। তার নাম কি ছিল? তার নাম কি ছিল? টিবিউলিন না হিমিউলিন? হ্যাঁ, হিমিউলিন। জেনেটিক ইঞ্জিনিয়ারিং না, কোনোটি নয়, এটা হবে না। তার মানে কি হবে? মানুষের ইনসুলিনের স্বরূপ দেখতে ইনসুলিন কি ছিল? হিমিউলিন। এটা গেল ক্যাটাগরি 1 এর কোশ্চেন। এবার আমি দেখাবো ক্যাটাগরি 2 এর কোশ্চেন তিনটে। দুটো ক্যাটাগরি 2 এর কোশ্চেন আমি করাচ্ছি। তার মধ্যে একটা হলো উচ্চ ফলনশীল ধান ও গমের উদাহরণ কি? উচ্চ ফলনশীল ধান, ধানের মধ্যে কি ছিল? যেমন প্রথমটা আছে জয়া ও সোনা। জয়া তো উচ্চ ফলনশীল ধান, কিন্তু সোনা, সোনা নয়। সোনা হলো কি ছিল? ভুট্টা। জগন্নাথ ও জনক, হ্যাঁ জগন্নাথ তো তুমি জানো মহাঢব্বায়। জগন্নাথ আর জনক, জনক মানে কি? জনক কিন্তু গম ছিল, তার মানে এটা ঠিক। বুঝতে পারলে? জগন্নাথ আর জনক, এটা কি? জগন্নাথ ধান, গমের ক্ষেত্রে কি ছিল? জনক। মনে আছে? সোনালিকা, কল্যাণ সোনা আর জনক। ঠিক আছে। কি বলছে? IR-20 ও বিক্রম, বিক্রম কিন্তু আমাদের গম, এই সরি ভুট্টা। তাহলে এটাও হবে না। আর এটা কি? পুষা ও জনক, হ্যাঁ জনকটা কিন্তু হবে। পুষাতে আমরা পড়েছিলাম কি? মহাঢব্বাস জগন্নাথ কি বলছিল সেই স্টোরিতে? মহাঢব্বাস জগন্নাথ বলছিল যে তারা ধান পুষছে। তাহলে ক্যাটাগরি 2 এর কোনটা কোনটা উত্তর হবে? বি এন্ড সি। ঠিক আছে। উন্নত প্রজাতির দুগ্ধ প্রদায়ী গাভীর নাম কি? মানে বাইরে যে অ্যাপ্লাই করে যে গাভী তৈরি করেছিল, যে প্রচুর পরিমাণে দুধ দেয়, তার নাম কি? লেনিন না, লেঘন না, লেঘন তো মুরগি ছিল। শাহিয়াল, ব্যাস শাহিয়াল। আর কি? ভাগলপুর, ভাগলপুর। তার মানে কি? এই দুটো গাভী ছিল, এই গাভীটা প্রচুর পরিমাণে কি দিত? দুধ দিত।
ঠিক আছে, থার্ড অপশন, এটা ক্যাটাগরি 1 এর প্রশ্ন, এই দুটো ছিল ক্যাটাগরি 2 এর প্রশ্ন। ঠিক আছে, তাহলে জীববিদ্যা শব্দটি কে নামকরণ করেছিল? সবচেয়ে প্রশ্ন সোজা, এটা জানো, লুই পাস্তুর হবে না, ল্যামার্ক, ইয়েস ল্যামার্ক, হলডেন, বুভেরি না, বুভেরিও হবে না। বুঝতে পারলে, জীববিদ্যার সঙ্গে যখন ইলেকট্রনিক্সে যুক্ত হয় তখন তাকে কি বলে? এটা আমি বলেছিলাম সিম্পল, যে মিক্সিং, অন্যান্য শাখায় যে মিক্সিং হয়েছিল সেখানে আমি বলে দিয়েছিলাম যে একটা ইম্পর্টেন্ট আছে, এটা কি জীব পদার্থবিদ্যা না বায়োনিক্স? ইয়েস বায়োনিক্স। জীববিদ্যার সাথে ইলেকট্রনিক্সে যুক্ত হওয়াকে কি বলা হয়? বায়োনিক্স। নিবিদ্যা হবে না, কোনোটি নয়, এটা হবে না, তাহলে অ্যান্সার কি হবে? বি। ঠিক আছে, এই গেল তোমাদের সম্পূর্ণ থিওরি, তারপরে এমসিকিউ। ঠিক আছে, তো স্যার আজকের ক্লাসে আমরা বুঝতে পারলাম কোনটা সজীব বস্তু আর কোনটা জড় বস্তু, কিন্তু স্যার সজীব মানে তো জীব, তাহলে স্যার সর্বপ্রথম এই জীবের আবিষ্কার হয়েছিল কিভাবে? কবে এই জীবের সর্বপ্রথম তৈরি হয়েছিল আর কিভাবে হয়েছিল? চলো ওটা আমরা নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো। তো আজকালকার মতন বাই বাই।